রুহি অনেক ভেবেছে। এই একদিন অনেক কান্নাকাটি করেছে শুভ্রকে ফোন দিয়ে, কিন্তু কোনো কাজ হয়নি। তার এখন একটাই জেদ, সে এখানে থাকবে না, যে করে হোক সে তার পরিবারের কাছে যাবে। তাই সিদ্ধান্ত নিয়েছে হোস্টেল থেকে পালিয়ে বাড়ি যাবে, তারপর যা হবার হবে। তাই কিছু ফ্রেন্ডের হেল্প নিয়ে হোস্টেল থেকে পালিয়ে সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি থেকে কিছুটা দূরে রিক্সা থামায় রুহি। রিক্সা থেকে নেমে ট্রলি ব্যাগ নিয়ে হেঁটে আসে। বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটছে, এমন সময় কারোর সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। হাত তো অনেকটা ছিলে গেছে রাস্তায় পড়ার কারণে। রুহি রেগে সামনের দিকে তাকায়। একটা ছেলে হাত বাড়িয়ে দিচ্ছে ওঠার জন্য। রেগে হাতটা জামটা সরিয়ে দেয়। রাগটা যেন তার মাথায় চেপে বসেছে। রুহি ছেলেটার সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে বলে, রুহি, এই, আপনি কি আপনার চোখ বাসায় রেখে এসেছেন? হ্যাঁ, দিন দিন দিনকান আপনি, হ্যাঁ, কথা বলছেন না কেন? রুহির কথায় রোমানের কোনো হেলদোল নেই। সে এক মনে রুহির দিকে তাকিয়েছে। শ্যামবর্ণ চেহারা, পুরো চেহারায় মনে হচ্ছে মায়ের ভরপুর। চোখের পাপড়িগুলো বড় বড়, তাতে যেন আরও বেশি আবেদনময়ী লাগছে। রোমানের বুকে ভিতর ধিক করে ওঠে। 27 বছর বয়সে অনেক মেয়ে দেখেছে, তবে এতটাই মুগ্ধ হয়নি কাউকে দেখে। রোমান রুহির কথা শুনে মুচকি হাসে। রুহি মনে মনে ভাবে, নিঘাত এই লোক পাগল হবে। আমি বাবা পালাই, এসব পাগলের পাল্লায় আমি পড়তে চাই না। রুহি পাশে ট্রলি ব্যাগ নিয়ে দৌড়ে সামনের দিকে যায়। হঠাৎ মেয়েটাকে দৌড়াতে দেখে কিছুটা অবাক হয় রোমান। নিজের মনে হেসে দেয় মেয়েটার পাগলামো দেখে। রুহি বাড়ির গেটের সামনে এসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। রুহি বড় জোর বেঁচে গেছে, তা না হলে ওই পাগল ছেলেটা মেরেই ফেলতো আমায়। রুহি আস্তে করে গেট খুলে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। বুকের ভেতরটা যেন ঝড় বইছে। এত বছর পর নিজ বাড়িতে খুশিটা ভয়টা সবটা তাকে ঘিরে ধরেছে। বাড়ির বিশাল গেট, গার্ডেন পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকে রুহি আশেপাশে চোখ বুলায়। হেনা বেগম সোফায় বসে চা খাচ্ছেন, আর বাড়ির বাকি সদস্যরা সবাই সকলে নাস্তা করছেন। রুহি কোথাও শুভ্রকে না দেখে মনে মনে শান্তির নিঃশ্বাস ফেলে। ভাইয়া হয়তো গেস্ট হাউসে আসে। রুহি দৌড়ে হেনা বেগমের কাছে যায়, কিছু গিয়ে জড়িয়ে ধরে। হেনা বেগম কিছুটা অবাক হয়, নিজের থেকে সরিয়ে ভালো মতো চোখ পড়ে রুহির দিকে। হেনা বেগমের চোখে পানি টলমল। কতদিন পর তার আদর নাতনিকে দেখছে, কতটুকু দেখেছিল, এখন কত বড় হয়ে গেছে। হেনা বেগম রুহিকে জড়িয়ে ধরে সবাই চিৎকার করে ডাকতে থাকে। খাবার টেবিল থেকে সবাই উঠে হেনা বেগমের কাছে আসে। সবাই রুহিকে দেখে খুশি হয়, তবে হাসি মুখের বেগমের মুখ দেখে কিছু বোঝা গেল না সে খুশি নাকি অখুশি। শুভ্র রুম থেকে হেনা বেগমের চিৎকার শুনে অফিসের জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছিল। শুভ্র সবার আর একই জায়গায় ভিড় দেখে কিছুটা অবাক হয়। শুভ্র সামনের দিকে তাকিয়ে রাগে চোয়াল শক্ত করে রুহিকে দেখে। রুহি শুভ্রকে দেখে হেনা বেগমের পিছনে লুকায়। শুভ্র হেনা বেগমের সামনে এসে রুহির উদ্দেশ্যে বলে, শুভ্র, রুহি, তোকে আমি কি বলেছিলাম যে তুই এই বাড়িতে তুই আসবি না? তাহলে একা একা আসলি কেন? হ্যাঁ, আয়, তোকে আমি আবার হোস্টেলে রেখে আসবো। রুহি শুভ্রের কথা শুনে হেনা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, রুহি, আমি আমার পরিবার ছেড়ে হোস্টেলে থাকবো না ভাইয়া। দাদি, তুমি ভাইকে বলো না আমি কোথাও যাব না। শুভ্র, আমি এই খুনি বাড়িতে রাখবো না রুই, চল এখান থেকে। হেনা বেগম রাগান্বিত হয়ে বলে ওঠে। হেনা বেগম, ব্যাস শুভ্র, অনেক হয়েছে। এতদিন তোমার ইচ্ছে মতো রুই হোস্টেলে ছিল, কিন্তু এখন আর না। এই বাড়িতে থাকার অধিকার রুইয়ের আছে। আর যেখানে তুমি থাকছো এই বাড়িতে, রুই থাকলে সমস্যা কী? তুমি তো এখন আর বিদেশে নয় যে বোনের খেয়াল রাখতে পারবে না, তাই হোস্টেলে রাখতেই হবে। তো রুহি এখানেই থাকবে। হেনা বেগমের কথার ভিতরে শুভ্র আর কোনো কথাই খুঁজে পায় না। শুভ্র ধপধপ পা ফেলে বাসা থেকে বেরিয়ে যায়। রোমান বাইরে থেকে এইমাত্র আসলো। শুভ্র আর হেনা বেগমের কথা সবই শুনল। সামনে এসে রাস্তায় থাকা এই মেয়েটিকে দেখে অবাক হলো। তাহলে এই ছোট্ট রুহি, যাকে সে ছোটবেলায় দেখেছিল, কতটুকু ছিল, এখন এত বড় হয়ে গেছে। রোমান নিজে নিজে হাসে কিছু একটা ভেবে, নিজের রুমে চলে যায়। রুহি রোমানকে খেয়াল করেনি। রুহি যে তো বেজায় খুশি, সে এখন তার পরিবারের কাছে থাকতে পাবে। রুহি হেনা বেগমকে জড়িয়ে ধরে তারপর বলে, রুহি, থ্যাংক ইউ সো মাচ দাদি। হেনা বেগম রুহির মাথায় হাত বুলায়। রুহি হেনা বেগমকে ছেড়ে তার দিকে তাকিয়ে বলে, দাদি, রোদ কোথায়? হেনা বেগমের কথায় হেসে হেসে বলে,
হেনা বেগম। রোদ নিজের রুমে আছে। রুহি কিছু না বলে দৌড় লাগায় রোদের রুমের দিকে। দৌড়ে রোদের রুমে ঢুকে যায়। এতদিন পর ভাবিকে দেখবে, সে তো বেজায় খুশি। রোদ ব্যালকনিতে বসে একটা গল্পের বই পড়ছে মনোযোগ দিয়ে। রুহি আস্তে আস্তে পা ফেলে রোদের পিছনে থেকে চোখ চেপে ধরে। রোদ কিছুটা ভড়কে যায়, কিন্তু নীলা ভেবে ভেবে বলে, রোদ, নীলা ছাড় না। রুহি মুখ ফুলিয়ে রোদের চোখ ছেড়ে দিতে দিতে বলে, রুহি ভালোই তো মা আমাকে ভুলে গেছো, চিনতেও পারলে না। রোদ পিছনে ফিরে তাকায়, সামনে রুহিকে দেখে কি করবে বুঝে পায় না। সে কি সত্যি দেখছে, রুহি কি সত্যি এসেছে? এতদিন পর রুহিকে দেখে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে রোদ। রুহির চোখে পানি। শুভ্র বিদেশে যাওয়ার আগে যখন রুহিকে হোস্টেলে রেখে যেতে চায়, কিন্তু তার কথায় সবাই অমত জানে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। শুভ্র একরকম রুহিকে জোর করে হোস্টেলে নিয়ে যায়। ওই দিন রোদ আর রুহি অনেক কেঁদেছিল, কিন্তু শুভ্র কারো কথা শুনেনি। রুহি আর রোদ, নীলা সমবয়সী। এই 1-2 মাসের ডিফারেন্স হবে হয়তো। রুহি রোদের সাথে পড়ে। রোদ কাঁদতে কাঁদতে বলে, রোদ সত্যি রুহি তুই এসেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। রুহি রোদকে ছেড়ে দেয়। রোদের চোখে পানি মুছে দিতে বলে, রুহি হ্যাঁ ভাবে যে আপনার ননদ এসে গেছে আপনাকে জ্বালাতে। রোদ রুহির কথা শুনে হেসে দেয়। রুহি রোদকে উদ্দেশ্য করে বলে, রুহি ব্যাস এইভাবে হাসবি সবসময়, এই হাসিতে তোকে মানে। রোদ রুহিকে আবার জড়িয়ে ধরে। রোদ আজ অনেক খুশি, এতদিন পর তার প্রাণপ্রিয় বোনটাকে দেখতে পেল। চৌধুরী বাড়িতে মনে হচ্ছে আগে সে আনন্দ ফিরে এসেছে। রুহি বাড়িতে আসাতে রুহি যে এ বাড়িতে এসেছে আরব চৌধুরী এখনো জানে না। উনি অফিসের কাজে এখনো দেশের বাইরে আছেন, এখনো ফিরেনি। অহনা আর টিনাও বাড়িতে আসে, তাদের পরীক্ষা শেষ, তার জন্য বাড়িতে আসে। বাড়িতে এসে রুহি আসার কথা শুনে খুশি হয় দুজনে। নীরাও আসে তার শ্বশুর বাড়ি থেকে রুহিকে দেখতে। চৌধুরী বাড়িটা আজ পরিপূর্ণ। এখন সময় বিকেল 4টা। নীলা চৌধুরী বাড়ির গেট দিয়ে থেকে মুখ এদিক ওদিক তাকাচ্ছে, দেখছে কোথাও নিলয় হাদারামটা আছে কিনা। দেখলেই খালাম মা বলবে আস্ত একটা খাবিস। নীলা রোদের রুমের সামনে এসে চুপি চুপি মনে মনে বাঁচা গেল, গাধাটার হাত থেকে বাঁচা গেল যে আজকে। নীলা তাড়াতাড়ি রোদের রুমে ঢুকে যায়। রোদ, রুহি, অহনা, মীরা বিছানায় বসে গল্প করছিল। নীলা সবার সাথে কুশল বিনিময় করলো। নীরা তার বরের কাছে চলে যায়। রুহি, রোদ, নীলা মিলে ছাদে চলে যায়। রোমান ছাদে বসে হাতে গিটার নিয়ে টুংটাং শব্দ করছিল। রুহি আর রোদ রোমানকে দেখে কিছুটা ভড়কে দেয়। রুহি জোরে চিল্লিয়ে বলে, রুহি এই পাগলটা লোকটা আমাদের বাড়িতে ঢুকলো কীভাবে? রুহি লোক চিৎকার করে তাকে পাগল বলে চোখ বড় করে তাকিয়েছে তাদের দিকে। রোমান এদিক ওদিক তাকাতে, রোমান কথাটা কি তাকেই বলছে? হ্যাঁ, তাকেই তো বলছে। আশেপাশে তো সে ছাড়া আর কেউ নেই। তার মতো একটা স্মার্ট ড্যাশিং ছেলেকে এই মেয়ে পাগল মনে হচ্ছে। হায় রে কপাল, তার এত সুন্দর চেহারা দেখে অনেক মেয়ে ক্রাশ খায়, কিন্তু এই মেয়ে তাকে পাগল বলছে কেন? তার চেহারা কি সত্যি পাগলের মতো দেখতে? রোদও মনে মনে বলে, এই লোক তো তাকে সেদিন কীরকমভাবে ভাই ভাই বলে দাঁত কেলেছিল পাগলের মতো। তার তো সেই দিন এই লোককে পাগলই মনে করছিল, এখন আবার রুহি বলছে নিশ্চিত পাগল হবে। নীলা হাসতে থেকে। রোদ আর রুহিকে উদ্দেশ্য করে বলে, নীলা আরে তোমরা কি করছো বলছো? এ তো আমাদের রোমান ভাইয়া, এইভাবে ভুলে গেলে? রোদ আর দুজনে একসাথে জিভ কাটে। রুহি আর রোদ একসাথে বলে ওঠে, সরি সরি ভাইয়া। রোমান ফিক করে এসে দেয়। তারপর সবাই মিলে গল্প করে মাগরিবের আজান দেওয়ার সময় হয়েছে। নীলা সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা হয়েছে। ওই গাল ফুলিয়ে নীলাকে বলে, আজকে তোকে কোথাও যেতে দেওয়া হবে না। নীলা, না রে, বাড়িতে কাজ আছে, আর রাতে আম্মু বাইরে কোথাও থাকতে দেবে না। রুহি নীলাকে রাগ দেখে বলে, রুহি বাড়িতে কি জামাই রেখে এসেছি যে এখন যেতে হবে? হ্যাঁ, আর আন্টি কিছু বলবে না, দাদিকে দিয়ে কল করে নেব। নে নে, আজ তুই এখানে থাকবি। নীলা, কিন্তু রুহি, কোনো কিন্তু না, তোর আজকে রাতে এখানেই থাকতে হবে। আমরা সবাই রাতে একটা গেম খেলবো। নিলয় নীলাকে উদ্দেশ্য করে, নিলয় থেকে যান না খালাম্মা, একটা রাতের তো ব্যাপার। নিলয়ের কথা শুনে সবাই হেসে দেয়। নীলা নিলয়ের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে। মাগরিব ফের আজান দেয়, সবাই ছাদ থেকে নেমে যায়। সবাই নামাজ পড়ে একসাথে বসে আড্ডা দিছে রাত 11টা। বাড়ির বড়রা সবাই ঘুমিয়ে গেছে, জেগে আছে ছোট শয়তানগুলো। রুহি সবাইকে
বলে রেখেছে আজকে রাতে একটা গেম খেলবে আর তাতে শুভ্র ভাইও থাকবে তার। তবে শুভ্র যে থাকবে সেটা রোদ বাদে সবাই জানে। ছাদে সবাই মিলে ছোটোখাটো একটা পার্টি আয়োজন করছে। ছাদে একটা মাদুর বিছিয়ে দিয়েছে, সাথে কিছু খাবার রেখেছে পাশের টেবিলে। অয়ন, নীলা, অহনা, টিনা, নীরা, নারীর নীরার জামাই আকাশ, আর আকাশের ছোট ভাই রাজীব, রোদ, নীলা সবাই ছাদে বসেছে। বাকি আছে রোমান, শুভ্র আর রুহি। রুহি শুভ্র বাসায় আসার সাথে সাথে তার ভাইকে জড়িয়ে ধরে বলে সরি। আদরের ছোট বোনের ওপর রাগ করে আর থাকতে পারে না শুভ্র। রুহি রোমানকে দায়িত্ব দিয়েছে শুভ্রকে ছাদে নিয়ে আসে, কিন্তু শুভ্র ল্যাপটপে কাজ করছে। কেন জানি রোমানের সাহস হচ্ছে না শুভ্রকে ছাদে যেতে বলতে। রুহি রোমান আর শুভ্রকে আসতে না দেখে শুভ্র রুমে আসে। রোমান বিছানায় বসে নখ কামড়েছে। রুহিকে দেখে রোমান বোকা বোকা হাসি দেয়। রুহি চোখ গরম করে রোমানের দিকে তাকায়। শুভ্র মনোযোগ দিয়ে কাজ করছে ল্যাপটপে। রুহি শুভ্রের সামনে এসে ভাইয়া বলে ডাক দেয়। শুভ্র রুহির দিকে তাকায় ভোর কুচকে। শুভ্র, রুহি এত রাতে ঘুমাসনি কেন? রুহি ভাইয়া আসলে একটা কথা ছিল। শুভ্র কী কথা? রুহি ভাইয়া একটু ছাদে চলো না প্লিজ। শুভ্র এত রাতে ছাদে কেন? রুহি চলো না ভাইয়া, সবাই আছে একসাথে, সবাই অনেক গল্প করবো, মজা করবো। প্লিজ ভাইয়া, না বলবে না। শুভ্র আমার কাজ আছে রুহি, তোমরা গল্প করো যাও। রুহি শুভ্রের হাত ধরে টেনে বাচ্চাদের মতো আবদার করে বলল, রুহি প্লিজ ভাইয়া চলো না, সবাই আছে, তুমি না গেলে কেমন দেখায়। শুভ্র বোনের এই আবদার আর ফেলতে পারে না, ল্যাপটপ বন্ধ করে দাঁড়ায়, তারপর বলে ওকে চল। রুহি খুশিতে শুভ্রকে জড়িয়ে ধরে। রুহি থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। শুভ্র রুহির মাথায় হাত বুলে, তারপর তিনজনে মিলে ছাদে চলে আসে। শুভ্র ছাদে এসে চোখ পড়ে রোদের দিকে নীলা পাশে বসেছে। নিজের বোনের মন রাখতে কিছু বলে না, চুপচাপ চারপাশ দেখছে। রুহির কথা শুনতে সবাই তাকায় সামনের দিকে। শুভ্র এইখানে দেখে সবাই কেমন অবাক হয়ে তাকিয়েছে। কেউ কল্পনা করেনি শুভ্র এখানে আসবে। রোদ শুভ্রের দিকে তাকায় চোখাচোখি হয়। দুজনের রোদ কিছুটা অস্বস্তি ফিল করে, উঠে যেতে নেয়। এমন সময় নীলা রোদের হাত টেনে ধরে। রোদ অসহায় দৃষ্টিতে তাকায় নীলার দিকে। নীলা চোখ ইশারায় আশ্বস্ত করে। রোদ মাথা নিচু করে বসে আছে। শুভ্র সব কিছু খেয়াল করছে। অয়ন, নীলা, রাজীব এরা এক পাশে, আর নীরা, রোদ, নীলা, অহনা, টিনা এরা এক পাশে। রুহি শুভ্রের হাত ধরে টেনে বলে চল ভাইয়া ওইখানে বসবে। শুভ্র গম্ভীর করে বলে আমি এইখানে ঠিক আছে। প্লিজ ভাইয়া একটা বার বসো। শুভ্র বোনের মন রাখতে বসে পড়ে রোদের সামনাসামনি। রোদ মাথা নিচু করে আছে। রুহি নীরার পাশে বসে, আর রোমান শুভ্রের পাশে। সবাই গোল হয়ে বসেছে। রুহি সবাইকে উদ্দেশ্য করে বলে, রুহি আমরা সবাই মিলে একটা গেম খেলবো, ট্রুথ দিয়ে। তারপর একটা বোতল বের করে আবার বলে ওঠে, এই বোতলের মুখ যার দিকে ঘুরবে তাকে একজন প্রশ্ন করবে, ট্রুথ নাকি ডেয়ার। যে ট্রুথ নিবে তাকে সত্যিটা করতে হবে এবং তার উত্তর সত্যি হতে হবে। আর ডেয়ার হলে তাকে আমরা যে কাজ দেবো সেটাই করতে হবে। সো সবাই বুঝতে পারছো তো গেমের নিয়ম? শুভ্র এতক্ষণ ফোন টিপছিল। রুহির কথা শুনে রুহির দিকে তাকায়। শুভ্র তোর স্টুপিড গেম তুই খেল, আমি এইসব নাই, আমি গেলাম। রুহি ভাইয়া প্লিজ যেও না। আচ্ছা ঠিক আছে, তোমার খেলতে হবে না, তুমি এখানে বসে থাকো তাহলে হবে। শুভ্র আর কিছু বলে না, মনোযোগ দিয়ে ফোন টেপে দিয়ে। রুহি বিসমিল্লা বলে বোতল ঘুরে দেয়। বোতল মুখে পড়ে নীরা হাজবেন্ডের দিকে। সবাই হেসে ওঠে। রুহি আকাশের উদ্দেশ্যে বলে, দুই ভাই ট্রুথ নাকি ডিয়ার? আকাশ কিছুক্ষণ ভেবে বলে ট্রুথ। অহনা প্রশ্ন করে, অহনা ভাইয়া জীবনে প্রথম কার ওপর ক্র্যাশ খান? আকাশ নীরার দিকে তাকিয়ে বলে, আকাশ তোমার নীরা অপুর উপর। সবাই অবাক হয়ে তাকিয়েছে, সাথে নীরাও। অহনা আবার বলে ওঠে, অহনা কবে দুলে ভাই, বিয়ের আগে নাকি পরে? আকাশ নীরার দিকে তাকিয়ে বলে, আকাশ প্রথমবার তোমার আপুকে দেখেছিলাম হসপিটালে, একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে তাকে নিয়ে আসে, তখনই প্রথম ক্রাশ খাই, পরে ফ্যামিলিকে দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। নীরা কিছুটা লজ্জা পাচ্ছে। রুহি বলে ওঠে, রুহি দুলাভাই আপনি তো বাজিমাত করে দিয়েছেন, ক্রাশের সাথে বিয়ে, বা বাবা। সবাই হেসে ওঠে। রুহি আবার বোতল ঘুরায়। বোতল ঘুরতে ঘুরতে গিয়ে পড়ে নিলয়ের দিকে। সবাই হেসে ওঠে। রুহি বলে ওঠে, নীলয় ভাইয়া তুমি ট্রুথ নাকি ডেয়ার? নীলয় একটু ভাব নিয়ে বলে ডেয়ার। রুহি মাথায় হাত দিয়ে ভাবতে থাকে, কিছু একটা মাথায় আসছে না। রুহি নীলয় ভাই তুমি আমাদের একটা গান শোনাও। নীলয় গলা খাঁকড়ে দিয়ে সবার দিকে তাকিয়ে হাসে, তারপর নীলয় গান ধরে। দেখেছি প্রথমবার তাল গাছে মুরগির খামার, কুত্তা নাচে
গিয়েছিলাম শ্বশুর বাড়ি, খেয়েছি জুতার বাড়ি, ব্যথা লাগে ব্যথা লাগে। নিলয় গান শেষ করে সবার দিকে তাকিয়ে সবাই কান চেপে ধরেছে। রোমান বলে, রে রোমান ভাই, তুই কি আর গান পাইলি? হ্যাঁ, এত গান থাকতে এই গান কই পেলি? হ্যাঁ, তোর জন্য গানের মান সম্মান আর রইল না। আকাশ হাসতে হাসতে বলে, আকাশ শালাবাবু হিরো আলমের ছোট ভাই গানকে করে দিল। নিলয় এর গান শুনে সবাই কোমায় চলে গেছে। নিলয় একটু ভাব নিয়ে বলে, আমি জানি আমি ভালো গান গাই, তোমরা তো হিংসুটে, তাই আমার প্রশংসা করবে না। হঠাৎ কাহারও কথা ভেসে আসে, সবাই ছাদের দরজার দিকে তাকায়। রিয়া দাঁড়িয়ে আছে ছাদের দরজার সামনে, সবাই ভুরু কুচকে তাকায়। এত রাতে এইখানে এ কী করছে? রিয়া সবাইকে এইভাবে তাকাতে দেখে দাঁত কেলে হাসে। সবার মুখে বিরক্তির ছাপ। রুহি জোরপূর্বক হাসি দিয়ে বলে, রুহি রিয়াপু তুমি এখানে? রিয়া সবার সামনে এসে বলে, তোমরা কি গেম খেলছো? আমি খেলবো বলে এসে পড়ে। সবাই মুখে বিরক্তির ছাপ। রুহি সবাইকে উদ্দেশ্য করলে, তাহলে আবার গেম স্টার্ট করা যাক। সবাই একসাথে হ্যাঁ বলে ওঠে। শুভ্রের এইসবে কোনো ইন্টারেস্ট নেই। রিয়াকে দেখে যেন আরও বিরক্তি বেড়ে গেছে। সে একেবারে গায়ে পড়া স্বভাব, একদম সহ্য করতে পারে না। রুহি এবার বোতল ঘুরিয়ে দেয়। বোতল ঘুরতে ঘুরতে গিয়ে রোমানের দিকে পড়তে সবাই একসাথে ইয়া বলে চিৎকার করে ওঠে। অহনা রোমানকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া আপনি কি নেবেন, ট্রুথ নাকি ডিয়ার? রোমান হাসে, গালে বড় চাপদারিতে হাসি যেন অসম্ভব সুন্দর মানায়। রোমান ডিয়ার। অহনা মাথায় হাত দিয়ে কিছু ভাবতে থাকে। তার ভেতরে রুহি চিল্লিয়ে বলে ওঠে, রুহি এই যে পাগল বলে জিভ কাটে। ও সরি ভাইয়া, নীলয় ভাইয়া তো গানের মান ইজ্জত কিছু রাখলো না, তাই আপনি আমাদের সবাইকে সুন্দর একটা গান গেয়ে শোনান আর গানের মান সম্মান ফিরিয়ে আনুন। মাঝখান থেকে নিলয় বলে ওঠে, নিলয় বোন হয়ে এইভাবে আমার মান সম্মানের ফালুদা করতে পারিস? রুহি নিলয়ের দিকে তাকিয়ে হাসে। নিলয় দুঃখে দুঃখে ভাব নিয়ে বলে, নিলয় আজ কেউ নেই বলে সবাই আমার সাথে এমন করে, যদি কেউ থাকতো তাহলে সে আমার পক্ষ নিয়ে ঝগড়া করতো। নিলয়ের কথা শুনে সবাই হেসে দেয়। রুহি সবাইকে বলে, গাইস সবাই থামো, এবার আমরা যাকে ডিয়ার দিয়েছি সেটাই আগে করুক। নিলয় সবাইকে উদ্দেশ্য করে বলে, নিলয় রোমান ভাই তো অনেক সুন্দর গান গায়, তবে গিটার হলে গান আরও হবে। ওয়েট, আমি 5 মিনিটের মধ্যে গিটার নিয়ে আসছি। নিলয় নিচে চলে যায় গিটার আনতে। রোদ সেই তখন থেকে চুপ করেছে। শুভ্র এত কাছে থাকায় অস্থির লাগছে। 5 মিনিট পর নিলয় গিটার নিয়ে হাসে রোমানের হাতে দিয়ে পড়ে। রোমান রুহির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। তারপর রুহির দিকে তাকিয়ে গিটারে টুংটাং গান তুলে গান গাইতে শুরু করে রোমান। বলতে গিয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়ে কতটা ভালোবাসা। গান শেষ করে রোমান সবার দিকে তাকায়। সবাই মুগ্ধ হয়ে রোমানের গান শুনে রুহি মুচকে আসে। গেম আবার শুরু হয়। এইবার বোতল গিয়ে পরে রোদের দিকে। রোদ হতভম্ব হয়ে যায়। রুহি হাসি দিয়ে বলে, রুহি ভাবিজি এইবার বলো তুমি ট্রুথ নাকি ডিয়ার? রোদ কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। আস্তে করে বলে, ট্রুথ। রুহি মাথায় হাত দিয়ে ভাবতে থেকে কি প্রশ্ন করা যায়। রুহি কিছু একটা ভাবে বলে, রুহি শখের পুরুষকে নিয়ে কিছু বলো। রোদ মাথা তুলে শুভ্রের দিকে তাকায়। শুভ্র চোখে ফোনের দিকে, সে ফোন টিপছে। রোদ এক নজর শুভ্রের দিকে তাকিয়ে তারপর চোখ ফিরিয়ে নেয়। আনমনে অন্যদিকে তাকিয়ে বলতে থাকে, রোদ আমার চোখে দেখা সব থেকে সুন্দর পুরুষ সে। তাকে ভালোবাসার পর অন্য কাউকে কখনো ভালো লাগেনি। সে হচ্ছে উত্তপ্ত আগুন, যাকে ছুঁতে গেলে আমি পুড়ে যাই, বারবার আঘাত পাই। শুভ্র এতক্ষণ সব কথা কানে যাচ্ছিল। রোদের দিকে তাকাতে দেখে রোদ অয়নের দিকে তাকাচ্ছে। শুভ্র রাগ যেন দাউ দাউ করে জ্বলে উঠে। মনে মনে বলে, শখের পুরুষ আছে, বাহ খুব সুন্দর তো। হঠাৎ শুভ্র গম্ভীর কণ্ঠে বলে, শুভ্র রাত হয়েছে, রুই এখন রুমে যা, আর এসব স্টুপিড গেম এইখানে বন্ধ কর। রুই কিন্তু ভাইয়া গেম তো। রুই আর কিছু বলতে পারল না। শুভ্র বসা থেকে উঠে বলে, আর 1 মিনিট যেন কাউকে ছাদে না দেখি, বলে ছাদ থেকে চলে যায়। রুই সবাইকে বলে, রুহি আর গেম খেলা হবে না, চলো সবাই। আস্তে আস্তে সবাই ছাদ থেকে নেমে যায়। পিছনে পরে রোদ নীলা সাথে ছিল, কিন্তু তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তাই সে দৌড়ে যায়। রোদ সবার পিছনে একা একা আসতে থাকে। হঠাৎ শুভ্র কোথা থেকে সামনে এসে রোদ ভয়ে দু কদম পিছিয়ে যায়। রোদ সবার পিছনে একা একা আসতে থাকে। হঠাৎ শুভ্র কোথা থেকে সামনে আসে। রোদ ভয়ে দু কদম
পিছিয়ে যায়। শুভ্র গম্ভীর কণ্ঠে বলে, রোদ, রোদ, 5 মিনিটের মধ্যে আমার রুমে আয়। বলে শুভ্র চলে যায়। রোদের কেমন যেন সব কিছু অসহ্য লাগছে। শুভ্রর কথা শুনে মনে পড়ে যায় সেদিন রাতের কথাগুলো মনে পড়ে। রোদ শুভ্রের রুমে না গিয়ে সোজা নিজের রুমে চলে যায়। রাত এখন 1টা 30। সে 1 ঘন্টা ধরে শুভ্র ওয়েট করছে রোদের জন্য, কিন্তু এই মেয়ে আসার নাম নেই। রাগটা যেন আরও বেড়ে যায়। শুভ্র মনে মনে পড়ে এইটুকু 400 গ্রাম মেয়ের সাহস কী করে হয় তার কথা অমান্য করতে। শুভ্র রুম থেকে বেরিয়ে যায় রোদের রুমে থেকে। রোদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তোয়ালে নিয়ে মুখ মুছতে নিল। গায়ে একটা লাল বেগুনি মিশ্রিত রঙের 3 পিস পরা, গায়ে ওড়নাটা বেডের উপর রাখা। রোদ তোয়ালে ব্যালকনিতে মেলে দিয়ে রুমে আসতে দেখে রুমে শুভ্র কেমন করে যেন তার দিকে তাকিয়ে আছে। রোদ কিছু সময় লাগে কিছু বুঝতে। রোদ কাঁপা কাঁপা গেলে বলে, রোদ, আপনি এইখানে? শুভ্র নজর এখনও রোদের দিকে। শুভ্র রোদের দিকে তাকিয়ে বলে, শুভ্র, ওড়না ছাড়া তো খুব হট লাগছে। তা এইসব জিনিস আমাকে দেখিয়ে কি হিপ্নোটাইজ করতে চাইছিস মিস রোদ? ও সরি সরি, মিসেস রোদ। রোদের হুঁশ আসে শুভ্রর কথায় তড়িঘড়ি করে বেড থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নেয়। শুভ্র হঠাৎ রুমে দেখে রোদের ভয়ে অন্য কোনো দিকে খেয়াল ছিল না। শুভ্র রোদের সামনে 2 কদম এগিয়ে যায়। রোদ তুতলে বলে, রোদ, এই আপনি আমার রুম থেকে যান বলছি। শুভ্র, যাবো তো, তার আগে আমার কথার উত্তর দে। আমি তোকে ডাকছি, যাসনি কেন? রোদ বিরক্ত হয়ে বলে, ইচ্ছে হয়নি তাই যায়নি। শুভ্র নিভে যাওয়া রাগটা যেন আবারও দাউ দাউ করে ওঠে। শুভ্র রোদকে দেওয়ালের সাথে চেপে ধরে, গাল চেপে ধরে রাগে রিরি করতে করতে বলে, শুভ্র, মুখে দেখছি বুলি ফুটছে, হ্যাঁ? তোর কি সাহস কী করে হয় আমার কথা অমান্য করার? রোদের চোখ দিয়ে পানি পড়ছে ব্যথায়। মনে পড়ে যায় সেদিন রাতের কথাগুলো। রোদ রাগে দুঃখে শুভ্রকে ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কায় কিছুটা দূরে সরে যায় শুভ্র। রোদ শুভ্রর দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে, রোদ, ছুবেন না আপনি আমাকে। শুভ্র রাগটা যেন আরও বেড়ে যায়। রোদের দিকে এগিয়ে এসে বলে, আমি ছুবো না তো কে ছুবে? তোর শখের ভাতার, যাকে নিয়ে ছাদে ঢলাঢলি করছিলে, যাকে নিয়ে কত সুন্দর কবিতা বলেছিলে, হ্যাঁ? রোদের রাগটা যেন আরও বেড়ে যায়। একটা মেয়ে সব কিছু সহ্য করলো, তার চরিত্র নিয়ে কথা বললে তা কখনো সহ্য করতে পারে না। শুভ্র রোদের চুলের মুঠি ধরে বলে, খুব ভালোবাসি দিয়েছে তোর ওই তোকে, তাই না? হ্যাঁ, যার জন্য মুখে বুলি ফুটছে। রোদ শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে গালে সজোরে একটা থাপ্পড় দেয়। শুভ্র স্তব্ধ হয়, কারণ সে কল্পনাতে ছিল না রোদ তার গায়ে হাত তুলবে। রোদ শুভ্রের দিকে আঙুল উঠিয়ে বলে, রোদ, মিস্টার শুভ্র চৌধুরী, আপনি যদি আমার চরিত্র নিয়ে আর একটা বাজে কথা বলে তো ভুলে যাব আপনি আমার স্বামী। রোদের চোখে পানি আর চোখে মুখে ফুটে উঠছে রাগ, হিংস্রতা। শুভ্র এই রোদকে চিনতে পারছে না, কেন যেন অচেনা লাগছে। রোদ শুভ্রকে উদ্দেশ্য করে আবার বলে, রোদ, কি বলেছিলে? আমি নোংরা ডাস্টবিন, নষ্ট নারী আমি। তা কেন এসেছেন আমার কাছে? আর বা কেনই বা ডেকেছেন আপনার রুমে? আর কেনই বা আমাকে ছুঁয়েছেন? আপনি তো এখন নোংরা হয়ে গেছেন। রোদের চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র চুপচাপ তাকিয়ে আছে রোদের দিকে। রোদ আবারও বলে ওঠে, রোদ, আপনি আমাকে বলেছিলেন আমি যেন আপনার সামনে না আসি। আমি এতদিন আপনার সামনে যাইনি, নিজের এই নোংরা চেহারা লুকিয়ে রেখেছি আপনার কাছ থেকে। তো আপনি কেন এসেছেন? আমি শুধু এটুকু বলতে চাই, আমাকে নিয়ে আপনার যত ভুল ধারণা আছে তা যেন কখনো না ভাঙে, কখনোই যেন না ভাঙে। আপনি সারা জীবন এরকম ভুল ধারণা নিয়ে থাকেন শুভ্র ভাই। রোদের চারপাশে যেন অন্ধকার হয়েছে। শুভ্র কিছুটা দৌড়ে গিয়ে রোদকে ধরে। রোদ আস্তে আস্তে কিছু বলছে। শুভ্র রোদের মুখের কাছে কান নিয়ে শোনে। রোদ, আমি খুনি নই শুভ্র ভাই, আমি মামনিকে খুন করিনি। শুভ্রর বুক ধক করে ওঠে। অজানা কিছু একটা তার উপর জেঁকে পড়ে। রোদকে বিছানায় শুয়ে রেখে রুম থেকে বেরিয়ে যায়। সকাল 7টা 30। রোদ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজ 15 দিন হয়ে গেছে শুভ্রর কোনো খোঁজ নেই। সেদিন রাতের পর থেকে শুভ্র বাড়িতে আছে কি না রোদ সেসবে জানে না, আরও কাছ থেকে জানতেও চায় না। নানুর কাছে শুনল 15 দিন হয়ে গেছে শুভ্র বাড়ি এসে নেই। রোদ যেন আগের থেকে আরও চুপ হয়ে গেছে। শুভ্র তার প্রতি খারাপ ব্যবহার, সব অত্যাচার, বাজে কথা মেনে নিল। রোদ চরিত্র নিয়ে কথা বলাটা মানতে পারেনি, তাই রাগের বশে শাপথ দিয়েছিল সে হিসেবে শুভ্র হয়তো তাকে আরও শাস্তি দেবে। কিন্তু এই লোকের তো খোঁজ নেই। হেনা বেগম তো টেনশনে সে শুভ্রের ফোন বন্ধ পাচ্ছে, রোমানও কিছু করতে পারছে না। রোদের ইদানিং শরীরটা খুব খারাপ, ভীষণ বমি পায়, মাথা ঘুরে। ব্যাপারটা হেনা বেগম খেয়াল করছে।
আবার কেমন যেন হাসছে। রোদ কিছুই বুঝতে পারে না এইরকম হাসার মানে কি। সকাল 8টা, রোদের পেটে ব্যথা পড়ছে। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে, সবাই নাস্তা করছে। রোদ গিয়ে একটা চেয়ার টেনে বসে, একটু পরোটা ছেড়ে মুখে নিতে বমি এসে দৌড়ে যায় রান্নাঘরের বেসিনের দিকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ কী হলো? ঠিকই তো ছিল। হেনা বেগম রোদের পেছন পেছন যায়। কিছুক্ষণ পর রোদকে ধরে নিয়ে এসে হেনা বেগম সবার সামনে আসেন। আরাফ চৌধুরী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন, আরাফ চৌধুরী, মা কিছু হয়েছে? রোদের ডাক্তার ডাকবো? হেনা বেগম মুচকি হাসি দিয়ে বলে, হেনা বেগম, আরাফ ডাক্তার দেখতে হবে না, মিষ্টির দোকানে যা, নতুন অতিথি আসছে। আরাফ চৌধুরী বলে, মানে? হেনা বেগম বলে, মানে তুই দাদু হতে যাচ্ছিস আর আমি বড় মা। রোমান নীলা একসাথে খাবার খাচ্ছিল, হঠাৎ এমন কথা শুনে বিষম খায়। রোদের চোখ কপালে বড় বড় চোখ করে তাকিয়েছে হেনা বেগমের দিকে। রোদ মনে মনে বলে, কিছুদিন যাবৎ ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, তার জন্য গ্যাস্ট্রিক হয়েছে, কিছু খেলেই বমি আসে, পেট ভরা ভরা মনে হয়। আর নানু এসব কোথায় টেনে নিয়ে যাচ্ছে। রোদ হেনা বেগমকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, দাদি তুমি এমন কিছু বলতে পারে না। হেনা বেগম রোদকে থামিয়ে দিয়ে বলে, হেনা বেগম আর কিছু বলতে হবে না, এই সময় এরকম একটু একটু হয়, এইরকম বুঝলি। হেনা বেগম রান্নাঘরে চলে যায় মিষ্টি আনতে। আরাফ চৌধুরী অনেক খুশি, বাড়ির সবাই খুশি হলো। বেগমের মুখ যা গম্ভীর। সুব্রত রোদকে পছন্দ করে না, তাহলে এইসব কী করে হলো? সকাল 10টা, হেনা বেগম রোমান আর নিলয়কে পাঠিয়েছে মিষ্টি আনতে। বাড়ি থেকে বেরিয়ে সামনে গার্ডেন পেরিয়ে গেটের দিকে রোমান আর নিলয় হঠাৎ চোখ পড়ে শুভ্রর দিকে। বাড়ির গেট দিয়ে ঢুকছে শুভ্র। নীলয় চোখ চকচক করে উঠে দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে, তারপর বাহবা দিয়ে বলে, নিলয় বাবরো, তুমি তো ভেরি ফার্স্ট, আমরা বিয়ে করতে পারলাম না, তুমি বাপ হয়ে গেলে। ও হো, শুভ্র চৌধুরী বাবা হচ্ছে। শুভ্র নিলয়কে ছাড়িয়ে ভুরু কুচকে তাকে বলে। নিলয় বিশ্বজয় একটা হাসি দিয়ে বলে, নিলয় সেদিন তুমি ভাই শুধু শুধু রাগ করলে, তবে বিড়ালটা যে তুমি ঠিকঠাক মতো মেরেছো তার প্রমাণ পেয়েছি। এর মধ্যে রোমান শুভ্র আর নিলয়ের পাশে দাঁড়ায়। রোমান শুভ্রকে বলে, রোমান শালা, ভেবেছিলাম তোর আগে বিয়ে করব, বাট সেটা আর হলো না। তাই ভাবছিলাম তোর আগে বাপ হয়ে তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো, কিন্তু শালা আমার বিয়েই করতে পারলাম না, তার আগে তুই বাপ হয়ে গেলি। শুভ্র, হোয়াট? নিলয় রোমান নিলয় হাসে। রোমান বলে, রোমান বাড়ির ভিতরে যা, তাহলেই বুঝতে পারবে, আমরা মিষ্টি আনতে যাচ্ছি। শুভ্র বাড়ির ভিতরে যায়। হেনা বেগম সোফায় বসেছিলেন, শুভ্রকে দেখে যেন উঠে দাঁড়ায়, খুশিতে গদগদ হয়ে শুভ্রের সামনে আসে, এসে বলে, হেনা বেগম দাদুভাই, তুই এত তাড়াতাড়ি খুশির খবর দিবি ভাবিনি। এই না হলে চৌধুরী বাড়ির ছেলে। শুভ্র ভুরু কুচকে আছে, সে আসলে বোঝার চেষ্টা করছে হচ্ছেটা কি। বাড়ির সবার মাথার কি তার ছিঁড়ে গেল নাকি? হেনা বেগম একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলেন, হেনা বেগম দাদুভাই, তোকে দেখলে তোর দাদার কথা মনে পড়ে যায়। তরতাজা যুবক ছিলেন, বিয়ে 3 মাস পরে মা হওয়ার সুখবর শুনতে পায়, আর তুই তো তার থেকেও ফার্স্ট, এই না হলে চৌধুরী বাড়ির ছেলে। শুভ্র, দাদি মাথা ঠিক আছে? পাগলের মতো কী সব বলছো? তোমার কি সবার মাথা তাঁত ছিঁড়ে গেছে নাকি? হেনা বেগম হাসি দিয়ে বললেন, হেনা বেগম আমাদের তাঁত ছিঁড়ে নেই, তবে খবরটা শুনলে তুই নিজের তার মাথার তার ছিঁড়া পাগল হয়ে যাবি খুশিতে। হেনা বেগম পুনরায় বলে, হেনা বেগম তুই বাবা হতে যাচ্ছিস দাদিভাই? শুভ্র, হোয়াট? হেনা বেগম, হ্যাঁ। মনে হচ্ছে কিছুই জানিস না। শুভ্র, মাথা ঠিক আছে দাদি? কী সব বলছো? হেনা বেগম, আমার মাথা ঠিক আছে, বলেছিলাম না খুশির খবর শুনলে তুই নিজেই পাগল হয়ে যাবি। শুভ্র, দাদি কী সব বলছো? হেনা বেগম, আমি ঠিকই বলছি, তুই বাবা হতে যাচ্ছিস। শুভ্র, স্টপ দাদি, তোমার নাতির সাথে সেরকম আমার সেরকম কিছু হয়নি, আমি যে বাবু। হেনা বেগম, কী সব বলছিস শুভ্র? আমি তো চাষই করলাম না, তার আগে ফসল কোথা থেকে আসবে? বলে শুভ্র সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে যায়। হেনা বেগম শুভ্রর দিকে তাকিয়ে আছে, তার মাথায় ঢুকলো না শুভ্র কী বলে গেল। রোদ নীলার সাথে কথা বলছে, আজ ঘটনাগুলো সব বলছে। শুভ্র রোদের রুমের সামনে দাঁড়ানো, রোদের সব কথা শুনে কানে আসে তার। রোদ, আর বলিস না, ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, তার জন্য হয়তো গ্যাস্ট্রিক, সেই কারণে কিছু খেতে গেলে বমি, আর নানু তো সব কিছু অন্যদিকে নিয়ে এসেছে। রোদের কথা শেষ হতে পিছন ফিরে তাকায়, শুভ্রকে দেখে কিছুটা ঘাবড়ে যায়। শুভ্র রোদের দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। রোদ আর শুভ্রের চোখাচোখি হয়ে যায়। রোদ কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। অন্যদিকে ফিরে রোদ ব্যালকনির দিকে যায়, এমন সময় শুভ্র গম্ভীর কণ্ঠে বলে, শুভ্র ওইখানে দাঁড়া। রোদ, রোদের পা থেমে যায়। রোদ মাথা নিচু করে আছে। শুভ্র রোদের সামনে এসে দাঁড়ায়, তারপর বলে,
শুভ্র, মিসেস রোদ আপনি নাকি মা হচ্ছেন আর সেটা আমি জানি না? রোদ মাথা নিচু করে আছে। শুভ্র আবার পুনরায় বলে, জমি না চাষ করে ফসল, বাবা। রোদ আস্তে করে বলে, রোদ আপনি যা ভাবছেন সেই সব কিচ্ছু না। শুভ্র রোদের দিকে দু কদম এগিয়ে রোদের দিকে ঝুঁকে বলে, শুভ্র, তো আপনি বলতে যাচ্ছেন মিসেস রোদ? রোদ, নানু ভুলভাল বলছে, সেসব কিছু না, শরীর ঠিক নেই তাই এমন হচ্ছে। শুভ্র সোজা হয়ে দাঁড়ায়, তারপর রোদকে উদ্দেশ্য করে বলে, শুভ্র, সে সেই কথাটা আপনার প্রিয় নানুকে বলেন। তা না হয় এখন তো পুরো বাড়ি মাথায় তুলছে, তারপর পুরো এলাকা ঢোল বাজিয়ে বলতে পারবে। এই কথা বলে শুভ্র রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র যেতে রোজ জড়সড় শ্বাস নিতে থাকে, প্রাণটা যেন বেরিয়ে আসছে। বিকেল 4:30 রুই ছাদে আসে। এমন সময় রোমান ছাদে এসে একপাশে দাঁড়ায়। রুই জোরে ডাক দিয়ে বলে, রুই, এই পাগল, বলে থেমে যায়। রোমান পিছন ফিরে তাকায়, রুইকে দেখে মুচকে আসে, কিন্তু রুই তাকে কি বলে ডাকছে সেটা শুনে রাগে রেগে ভাব নিয়ে বলে, রোমান, এই মেয়ে কাকল পাগল বকছে, হ্যাঁ তুমি? রুই, আসলে? রোমান, আসলে কি? হ্যাঁ, কথায় কথায় পাগল বলো? আমাকে তোমার কোন দিক থেকে পাগল মনে? রুই, সব দিক থেকে। রোমান রেগে বলে, মুখে মুখে তর্ক করছো? রুই, আপনার মতো বিদেশি উগান্ডার সাথে কে ঝগড়া করবে? রোমান, আমি উগান্ডা হলে তুমি কে? রুই, আমি একটা সুন্দরী মেয়ে। রোমান, আহা কি সুন্দরী, বোঝাই যায়। তুমি হচ্ছে কালো পেতনি, কালি একটা। রুই রেগে গিয়ে বলে, আমাকে কালি বলবেন না বলে দিচ্ছি। রোমান, কালোকে কালো বলবো না তো কী বলবো? রুই, আমি কালো হলে আপনি ধলা ইঁদুরের পচা আলু। রোমান চোখ বড় বড় করে তাকায়। রোমান, এই মেয়ে এসব কি বলছো? চেনো আমাকে? হ্যাঁ। রুই, চিনবো না? আবার আপনাকে খুব ভালো করে চিনি, আপনি একটা পচা আলু। রোমান, এই শেওড়া গাছের কালো পেতনি। রুহি, আর একবার যদি এইসব বলেন তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। রোমান রুহিকে সামনে নিয়ে একটু ভাব নিয়ে বলে, রোমান, এই কালো পেতনি বললাম, এখন খারাপ কি করবে শুনি? হ্যাঁ। রুহি রাগে চোখে রোমানের দিকে তাকিয়ে দু কদম পিছিয়ে দেয়, থুতু মেরে ছাদ থেকে দেয় দৌড়। ভৌ করে দৌড় দেয় পায়কে। যেতে যেতে রুই বলে, রুই, আমার সাথে লাগতে আসবে না মিস্টার পচা আলু, তাহলে এরপর থেকে খারাপ কিছু হবে বলে দিচ্ছি। রোমান বোকার মতো তাকিয়ে আছে রুইয়ের যাওয়ার দিকে। সে বুঝতে পারে না যে রুই এমন কিছু করবে। গায়ের থেকে গেঞ্জি খুলে নিচে চলে যায়। এই বোকা নারী তাকে সত্যি সত্যি পাগল বানিয়ে ফেলবে। রোদ বিছানায় শুয়ে আছে। হেনা বেগম রোদের রুমে আসে। রোদের বিছানার পাশে গিয়ে রোদের মাথায় হাত বুলিয়ে দিয়ে রোদ হেনা বেগমের দিকে তাকায়। তারপর হেনা বেগম কালে শুয়ে পড়ে। হেনা বেগম মিহি কণ্ঠে বলে, রোদ এখন কি খারাপ লাগছে? রোদ, না নানু, আমি ঠিক আছি। রোদ পুনরায় আবার বলে, রোদ আমি তোমাকে কিছু বলতে চাই নানু। হেনা বেগম বলে, কি বলবি বল। রোদ, নানু তুমি যা ভাবছো সেসব কিছুই না। হেনা বেগম, মানে? রোদ, আসলে নানু ঠিক মতো খাওয়া হয় না বলে বমি হচ্ছে, তার সাথে পেটে ব্যথা। তুমি সকালে যেসব কথা বলছো সেসব কিছুই না নানু। হেনা বেগম বসা থেকে উঠে দাঁড়ায়। হেনা বেগম, কি বলছিস রোদ? আমি ঠিকই বলছি নানু। হেনা বেগম রোদের রুম থেকে বেরিয়ে যায়। সে তখন কার শুভ্রের কথাগুলো এখন বুঝতে পারছে। আর সে কত কিছু নিয়ে ভেবেছিল। হেনা বেগম মুখে অন্ধকার নেমে আসে। তার মানে রোদ আর শুভ্রের ভিতরে কিছুই ঠিক হয়নি। অয়ন রোদের মা হওয়ার খবরটা শুনে কেন জানি না তার সব কিছু অবিশ্বাস মনে হচ্ছে। সে কোনোভাবে মানতে পারছে না এই সব কিছু। বুকের বাঁ পাশে ব্যথা করছে। একতরফা ভালোবাসা শুনেই এমনই কেউ একজন পাগলের মতো ভালোবাসা যায়, আর অপর পাশের এই ভালোবাসার কোনো মূল্যই দেয় না। অয়ন আনমনে বলে ওঠে, অয়ন, তোকে যখন প্রথম দেখেছিলাম রোদ, তখন মনে হয়েছিল আমার সব হারিয়ে যাওয়ার স্বপ্ন আমার সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমার হলে কি খুব বেশি ক্ষতি হতো রোদ? আমি তোকে সারা জীবন আগলে রাখবো, কখনো অবহেলা করবো না, কখনো না। হাসি বেগম আর রিয়া রাগে ফুঁসছে। এই সব দিকে কি হচ্ছে? রোদ শুভ্র রোদকে মানেনি, তাহলে রোদের পেটে সন্তান আসলো কী করে? আসলে আর এইটা যদি হয় তাহলে রোদকে দুনিয়া ছাড়তে হবে। রিয়া আর হাসি বেগম প্রচারিক হাসি আসে। রাত 10টা। রোদ নিজের রুমে থেকে বের হয়ে নিচে যাচ্ছিল। এমন সময় কারোর ডাক আসে। পিছন ফিরে তাকায় রোদ। অয়ন পিছনে দাঁড়িয়েছে। রোদ কিছুটা ঘাবড়ে যায়। সেদিন রাতে কথা মনে পড়ে যায়। অয়ন ভাই বলেছিল সুব্রতাকে অনেক বাজে কথা বলেছিল, এমনকি মেরেছিল। রোদ অয়নকে এড়িয়ে যেতে চায়। অয়ন গিয়ে রোদের হাতটা চেপে ধরে রোদ হাত ছাড়াতে ছাড়াতে বলে, অয়ন ভাই প্লিজ হাতটা ছাড়ুন। অয়ন, রোদ প্লিজ আমার কথা শোন, একটু শোন, তারপর ছেড়ে দেবো। রোদ, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। অয়ন ভাই প্লিজ ছেড়ে দিন আমায়। অয়ন, প্লিজ রোদ একটু শোন।
আমি জানি শুভ্রকে তুমি ভালোবাসো, কিন্তু শুভ্র তোমাকে ভালোবাসে না। শুভ্রের কাছে তুমি কখনোই ভালোবাসা পাবে না। শুভ্র তোমাকে সারা জীবন দেবে। রোদ, প্লিজ ভাইয়া হাতটা ছাড়ুন আর এইসব বাজে কথা বলো বন্ধ করুন। রোদ, অয়ন, রোদ, প্লিজ তুমি শুভ্রকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো, আমি তোমাকে অনেক সুখে রাখবো। রোদ এতক্ষণ কিছু না বলে এইবার যেন অয়নের কথা সহ্য করতে পারে না। হাত ঝামটা দিয়ে ছাড়িয়ে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় অয়নের গালে। অয়ন গালে হাত দিয়ে দাঁড়িয়েছে। রোদ রাগি চোখে তাকিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলে, রোদ, আমার স্বামী আমাকে কষ্টে রাখুক বা সারা জীবন আঘাত করুক, সে আমার স্বামী। দরকার হলে সে আমাকে খুন করে নদীতে ভাসিয়ে দেয়, তারপর আমি তাকে ছেড়ে অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখবো না। রোদের চোখ থেকে এক ফোঁটা পানি গড়ে ফেলছে। হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে আবার বলে ওঠে, রোদ, সে খারাপ হোক বা ভালো হোক, সে আমার স্বামী আর আমি তার স্ত্রী, এটাই সত্যি। রোদ, প্লিজ আমাকে একটু বোঝ। রোদ হাত দিয়ে অয়নকে থামিয়ে দেয়, তারপর আবার বলে, আমার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষ আমার জীবনে আসার আগে যেন আমার মৃত্যু হয়। মরীচিকার পিছনে ছুটছে নয়ন ভাই, ভুল জায়গায় নিজের মূল্যবান সময় নষ্ট করবে না। অয়ন, ভালোবাসা কি ভুল? রোদ, রোদ, ভালোবাসা ভুল নয়, তবে ভুল মানুষকে ভালোবাসা ভুল। সব কিছু যেন শুনে একজনকে কেউ বিবাহিত মেয়েকে ভালোবাসা ভুল। রোদ একটু থেমে আবার বলতে শুরু করে, অয়ন ভাই, শুভ্র ভাইয়ের সাথে আমার জীবন জড়ানো। এক জীবনে সে ব্যতীত অন্য পুরুষ আমি চাই না। আমি তার বাম পাজরের অর্ধাঙ্গিনী আর সে আমার স্বামী। তবে আমাদের সম্পর্ক সে মানুক আর না মানুক, এটার চরম সত্য, আমি তার স্ত্রী। আর এই চরম সত্যকে কেউ মিথ্যে বলতে পারবে না। কথাগুলো বলে রোদ যেতে নেয়। এমন সময় অয়ন রোদের হাত টেনে ধরে বলতে লাগে, অয়ন, আমি এসব মানি না, আর তোমাকে আমার চাই মানে চাই। রোদ, প্লিজ ভাইয়া হাতটা ছাড়ুন। রোদ হাত মোছড়ামুছি করতে থাকে ছাড়ানোর জন্য, কিন্তু অয়ন হাত শক্ত করে চেপে ধরেছে। অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছে শুভ্র। সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যেতে নেয়, কিন্তু এমন সময় চোখ পড়ে রোদ আর অয়নের দিকে। অয়ন রোদের হাত ধরে আছে, সেটা দেখে যেন ধপ করে রাগটা জ্বলে যায়। রাগে চোখ দিয়ে আগুন ঝলসে পড়ছে। শুভ্রের মাথায় রক ফুলে উঠছে রাগে। রেগে গিয়ে অয়নকে মারতে যায়। অয়ন কিছু বলার সুযোগ পর্যন্ত পায় না, ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেয়। নাকে হাত দিয়ে নিচে পড়ে আছে অয়ন। রোমান তাড়াতাড়ি এসে শুভ্রকে থামায়। শুভ্র অন্যদিকে ঠেলে দিয়ে রোমানকে নিয়ে অয়নকে ধরে নিজের রুমে নিয়ে যায়। বাড়ির মানুষ কেউ এই বিষয়ে জানলে সমস্যা হবে। শুভ্র রাগে চোখে তাকায় রোদের দিকে। রোদ মাথা নিচু করে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র রোদের হাত ধরে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়ে যায়। রোদকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। রোদের যেন এখন সব কিছু অসহ্য লাগছে। রোদ বিছানা থেকে উঠে কিছু বলতেছেন না। শুভ্র রোদের হাত টেনে ধরে নিজের কাছে এনে চুল চেপে ধরে নিজের মুখের কাছে এনে বলে, শুভ্র, কি বলেছিলাম তোকে আমাকে পড়াতে আসিস না? কিন্তু তোর তো দিনকে দিন সাহস বেড়েছে। আমার অবাধ্য হস, বেয়াদবের বাচ্চা। রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, ছাড়ুন, আমাকে যেতে দিন আমায়। শুভ্র, বাহ, মুখে মুখে তর্ক করা শিখে গেছিস দেখছি। রোদ, আহ, চুল ছাড়ুন বলছি, আর আপনার সাথে আমার তর্ক করার কোনো ইচ্ছে নেই। ছাড়ুন, আমি রুমে যাব। শুভ্র রাগে চোখে তাকিয়েছে রোদের দিকে, তারপর বলে, চুপ থাক শালি, তোকে বলছি সেটার উত্তর দে। তুই ওইখানে তোর নাগরের সাথে কি করছিলি? হ্যাঁ? রোদ, আমি আপনাকে সব কথার উত্তর দিতে বাধ্য নই, ছাড়ুন আমাকে। শুভ্র, অবশ্যই বাধ্য, তুই আমার সব কিছুতেই বাধ্য। রোদ, না, আমি বাধ্য নই, যেতে দিন আমায়। শুভ্র, কোথাও যেতে পারবি না তুই, তোকে এখানেই থাকতে হবে। রোদ, আমি আপনার মতো লোকের সাথে থাকবো না, ছাড়ুন বলে রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে যেতে নেয়। শুভ্র আর নিজেকে শান্ত রাখতে পারেন, ঠাস করে চড় বসিয়ে দেয়। রেগে গিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। রাগে রিরি করতে থাকে। শুভ্র, তোর আজকে এইখানে থাকতে হবে, তোর ইচ্ছে থাকুক আর না থাকুক। আর যদি থাপ্পড় খেতে না চাস তো চুপচাপ থাক। কথাগুলো বলে শুভ্র আর দাঁড়ায় না। রাগে ধপধপ পা ফেলে রুম থেকে বেরিয়ে দরজা লক করে চলে যায়। রোদ দৌড়ে গিয়ে দরজা ধাক্কাতে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই দরজা খুলছে না। আর কারো সারা শব্দ না পেয়ে রোদ কাঁদতে কাঁদতে দরজার ঘেঁষে বসে পড়ে। সে কোনোভাবে এই মানুষের সাথে এক রুমে থাকতে চায় না। শুভ্রের দেওয়া প্রতিটা আঘাত সে চাইলেও ভুলতে পারবে না, আর না একসাথে কখনো থাকতে পারবে। শুভ্র ছাদে দাঁড়িয়েছে, হাতে সিগারেট। শুভ্র নিজেই বুঝতে পারছে না তার সাথে কী হচ্ছে। রোদ বা এমন করছে সে রোদের সাথে। হঠাৎ পেছন থেকে রোমান শুভ্রের কাঁধে হাত রেখে শুভ্র পিছন ফিরে তাকায়। রোমানকে দেখে আগের মতো দাঁড়ায়। শুভ্র রোমান শুভ্রের পাশে দাঁড়িয়ে বলে, রোমান, কেন করছিস এমন শুভ্র? তুই তো বলেছিলি
যে রোদকে ভালোবাসিস না, তাহলে ওকে অন্য কারোর সাথে থেকে সহ্য করতে পারিস না। শুভ্র, বাজে কথা বন্ধ কর। রোমান, রোমান, এই মোটেও বাজে কথা না। শুভ্র, তুই রোদকে ভালোবেসে ফেলেছিস, আর যার জন্য এমন করছিস। শুভ্র, তুই ভুল ধারণা নিয়েছিস। ওই মেয়ের প্রতি আমার কোনো ভালোবাসা নেই রোমান। তাহলে এইসব কেন করছিস? আর রোদকে কেনই বা নিজের রুমে আটকে রাখছিস? ইচ্ছে হয়েছে তাই ওই মেয়ের কষ্ট দেওয়ার জন্য হলো। আমার প্রয়োজন নেই ওকে আমি কষ্ট দেব। ও কাঁদবে, তবুও ওকে আমি অন্য কারো কাছে যেতে দেব না। অন্য পুরুষের ছায়া ওর জীবনে পড়তে দেব না। শুভ্র কথাগুলো বলে আর দাঁড়ায় না, ছাদ থেকে নিচে চলে আসে। রাত 12টা। রুমে ঢুকতে চোখ পড়ে রোদের দিকে। ফ্লোরে দুই হাতের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে, গায়ে একটা সাদা মোটা থ্রি পিস। তার সৌন্দর্য যেন কম পড়ছে না। শুভ্র ধীর পায়ে গিয়ে রোদের পাশে বসে হাঁটুতে ভর দিয়ে বসে কান্না করার জন্য চোখ মুখ ফুলে লাল হয়েছে। ঠোঁট দুটো কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে। শুভ্র অপলক দৃষ্টিতে তাকিয়েছে রোদের দিকে। কোনো একজন কবি বলে গিয়েছিল, যখন কে ঘুমায় তখন তাকে সব থেকে বেশি নিষ্পাপ দেখে। রোদকে কোলে করে বিছানার উপর শুয়ে দিয়ে রোদের দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে 10 মিনিট পর ফ্রেশ হয়ে বের হয়। বিছানার উপর নজর থাকে, তারপর রুম থেকে বেরিয়ে যায়। সকাল 10টা। রোদের ফোন কল আসতে ফোন কানে নিয়ে কথা বলতে যাবে এমন সময় কারো কান্নার শব্দ ধমকে যায় রোদ। বুকের ভেতর ধক করে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, রোদ, ঠিক আছিস তুই? নীলা, এভাবে কাঁদছিস কেন? ঠিক আছে নীলা কাঁদতে কাঁদতে বলে, আমি ঠিক আছে, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দিছে রোদ। রোদ, আবার কি অকাম ঘটিয়েছিস তুই? নীলা, আমার কোনো দোষ নেই রোদ। রোদ, এমনি এমনি তো আর আঙ্কেল আন্টি তোকে বাসা থেকে বের করে দিবে না। আগে বল কি অকাম ঘটিয়েছে? নীলা কাঁদো কাঁদো হয়ে বলে, নীলা আমাকে দেখতে এসেছিলো কালকে। রোদ, তোকে দেখতে এসছে আর আমাকে বলিসনি? কি করে বলবো? আমার মাথা, হ্যাঁ, আমি নিজেও জানতাম না যে আমায় দেখতে আসবে। হুট করে আম্মু এসে বলে আমাকে নাকি দেখতে আসবে। আমি প্রথমে না বলি, কিন্তু তারা কেউ আমার কথা শুনেনি জোর করে, আর আমাকে জোর করলে যা হবার তাই হয়েছে। রোদ, বিয়ে করিনি, সমস্যা কি? রোদ, সমস্যা? তুই চাস আমার মতো একটা সুন্দরী মেয়ে ওই সরকারি বুইড়া টাকলাকে বিয়ে করি? হ্যাঁ। রোদ, এই তুই কি করছিস? মাত্র পাত্রর সঙ্গে আসলে বাসায় ঢোকার আগে ছাদ থেকে পচা ডিম ছেলের বাবা মার গায়ে মেরেছি আমি আর ভাই মিলে। রোদ, তারপর কি হয়েছে? পাত্রপক্ষ বাড়ি ঢোকার আগে পালিয়েছে। রোদ হাসতে হাসতে বলে, তুই এটা ঠিক করিস নেই নীলা। নীলা, থাম তুই। পাত্রপক্ষ আব্বুর সাথে অনেক রাগারাগি করছে, বিয়ে ভেঙে দিছে। আব্বু আমার উপর সন্দেহ করছে, আর তারপর ছোট ভাইকে ধমক দিছে, তারপর ছোট ভাই সব বলে দিছে। আব্বু আম্মু রাগ করে বাসা থেকে বের করে দিছে। এখন আমি কোথায় যাবো? রোদ, তুই আমার বাসায়, আঙ্কেল আন্টি রাগ কমলে তোকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কথা বলে রোদ ফোন কেড়ে দেয়। আজকে সকাল সকাল ঘুম ভেঙে নিজেকে শুভ্রর বিছানায় দেখে কিছু অবাক হয়, কারণ সে কাল রাতে ফ্লোরে কাঁদতে কাঁদতে শুয়ে পড়ছিল, কিন্তু সে বিছানায় আসলো কী করে? রোদ আশেপাশে তাকায়, কিন্তু শুভ্রকে কোথাও দেখতে পায় না। শুভ্র রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়। এখন এখন বিকাল 5টা। নীলা অনেক আগে এসেছে দুপুর থেকে। নীলয় গাথাটার সাথে দেখা হয়নি। রোদ, নীলা রুহি মিলে অনেকক্ষণ গল্প করছে। অহনা, টিনা, নিলয় তারা তাদের নানু বাড়ি গেছে। আরাফ চৌধুরী বাড়িতে নেই। হাসি বেগম হঠাৎ উধাও। সে সবাইকে বলে গেছে সে তার বাবার বাড়ি যাচ্ছে, কিন্তু সেখানে যায়নি। শুভ্রের চাচা আরিফ চৌধুরী, আরাফাত চৌধুরী এরা ব্যবসার জন্য চট্টগ্রামে থাকে। 6 মাস 8 মাস পর পর একদিনের জন্য বাড়ি এসে সে সেরকম তাদের আসা হয় না চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়িতে এখন রোমান, অয়ন, শুভ্র, হেনা বেগম, রোদ, নীলা, রুহি আর রিয়া আছে। রিয়া রেখে গেছে হাসি বেগম সবার উপর নজর রাখতে। রুহি করিডোরে গিয়ে নাচতে নাচতে যাচ্ছিল রোদ আর নীলার কাছে। এমন সময় কারো শক্ত হাত কেউ টান মারে। রুহি ভরকে যায়। রোমান রুহির হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করায়। রুহি রোমানকে দেখে রাগে রেগে ভাব নিয়ে বলে, রুহি, এই আপনি হাত ধরছেন কেন? হাত ছাড়েন বলছি। রোমান রুহির দিকে তাকিয়ে আছে, ঘোর লাগা দৃষ্টি। রুহি হাত মোচড়াতে মোচড়াতে বলে, রুহি, ভারী অভদ্র লোক তো আপনি। হাত ছাড়তে বলছে কিন্তু ছাড়ছে না। রোমান ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে, ও তাই নাকি আমি অভদ্র? রুহি, হ্যাঁ আপনি একটু অভদ্র। রোমান রুহির হাত ধরে নিজের সাথে মিশিয়ে কোমর চেপে ধরে দুষ্টু এসে বলে,
অভদ্র হয়েছে আমি তোমার প্রেমে। রুহি চোখ বড় বড় করে তাকিয়েছে। যখনই কিছু বলতে যাবে রোমান রুহির ঠোঁট আঙুল দিয়ে বলে, কথা বলো না, কোনো কথা বলো না সুইট হার্ট। রুহি রেগে গিয়ে রোমানের ঠোঁটে রাখা আঙুলে জোরে কামড় বসায়। রোমান বলে চিৎকার করে রুহি ছেড়ে দেয়। রুহি রোমানের কাছ থেকে ছাড়া পেয়ে রাগান্বিত বলে, রুহি, কোথাও শুনেছিলাম সুন্দর ছেলেরা নাকি লুচ্চায়, আজকে তার প্রমাণ পেলাম। অভদ্রলোক। কথাগুলো বলে রুহি চলে যায়। রোমান মুচকে হাসে বলে, মনে মনে বলে, অভদ্র তো তোমার সাথে হব। হে আমার শ্যামাবতী, তুমি আমার রাতের ঘুম কেড়ে নিচ্ছ, আর আমি তোমার রাতের ঘুম হারাম করে ছাড়বো। রুহি, নীলা আর রোদের কাছে আসে বসে। তিনজনে মিলে অনেকটা সময় গল্প করছে কাটায়। মাগরিব আজান দিতে সবাই উঠে নামাজের জন্য যায়। রোদ নামাজ পড়ে ড্রয়িং রুমে এসে হালকা পাতলা কিছু নাস্তা বানিয়ে নিবে খাবারের জন্য। রিয়া রোদকে দেখে রাগে ফুঁসতে থাকে, কারণ এই মেয়ে তাকে সেদিন গলায় ছুরি ধরেছিল, কিন্তু তার খালামণি বিশ্বাস করলো না। বাসায় একদিন ফাঁকা করে হোক এই রোদকে একটা শিক্ষা দিতে হবে। মনে মনে শয়তানি ফন্দি আটে রিয়া। রোদ নাস্তা বানিয়ে নিজের রুমে যায়। সবাই নাস্তা করে অনেকটা সময় গল্প করে কাটায়। রাত 10টা। কালকে রাতে শুভ্র যে বাসা থেকে বেরিয়েছে আর আজকে সারাদিনেও বাড়িতে আসেনি। এইমাত্র বাড়ি ঢুকছে ক্লান্ত শরীর নিয়ে। রোদ ড্রয়িং রুমে ছিল হেনা বেগমের সাথে। শুভ্র ড্রয়িং রুমে সিঁড়ি পেরিয়ে উপরিতে যাবে, তখনই হাসির শব্দ পায়। পিছন ফিরে তাকায় রোদ। হেনা বেগম কিছু একটা নিয়ে হাসছে। শুভ্র রোদকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে, রোদ, এক কাপ গরম গরম কফি নিয়ে 5 মিনিটের মধ্যে আমার রুমে আয়। হেনা বেগম আর রোদ শুভ্রের কণ্ঠ পেয়ে সিঁড়ির দিকে তাকায়। শুভ্র কথাগুলো বলে আর দাঁড়ায় না, চলে যায় নিজের রুমে। এইসব উপরে দাঁড়িয়ে দেখছিল রিয়া। রাগে ফুঁসতে থেকে হেনা বেগম মুচকি হাসে, তারপর রোদকে বলে ওঠে, হেনা বেগম, যা আমার নাতির জন্য কফি নিয়ে যা তাড়াতাড়ি। কথাগুলো বলে হেনা বেগম নিজের রুমে যায়। রোদ কিছুক্ষণ একই জায়গায় বসে থাকে। সে যতই চাইছে এই লোকের থেকে দূরে, কিন্তু না, তাকে ঘুরে ফিরে এই লোকের কাছে আসতে হয়। রোদ বসা থেকে উঠে কিচেনে যায়, কফি নিয়ে যাবে। তখনই হেনা বেগম ডাকে। হেনা বেগম তার ওষুধ খুঁজে পাচ্ছে না, তাই রোদকে ডাকে। রোদ কফি টেবিলের কফি মগ রেখে হেনা বেগম ওষুধ খুঁজে দেয়। এই ফাঁকে রিয়া কফির মগে 1 খাপড়া লবণ দিয়ে দেয়। যখনই লবণ দিয়ে ড্রয়িং দিকে আসতে নেয়, তখনই রোদের সামনে পড়ে রোদ ভুরু কুচকে তাকায়। এখানে কি করছে? হাতে পানির বোতল দেখে কিছু জিজ্ঞাসা করতে গিয়েও করে না। রোদ কফির মগ নিয়ে শুভ্র রুমে যায়। শুভ্র ফ্রেশ হয়, তারপর ওয়াশরুম থেকে বের হয়। টি টেবিলের উপর কফির মগ রেখে যেতে নেয়। শুভ্র কফির মগ হাতে নিয়ে রোদকে ডাক দেয়, রোদ। রোদের পর থেমে যায়। শুভ্র রোদের কফি মুখে দিতে মেজাজ খারাপ হয়। এটা কি কফি নাকি নুন পোড়া? রেগে রোদের দিকে ছুরি মারে। সব গিয়ে রোদের গায়ে পড়ে। গরম কফি হতে রোদ বলে চিৎকার করে ওঠে। শুভ্র রাগি চোখে তাকায়। এই রকম জঘন্য কফি খাইয়ে আমাকে মারতে চাস নাকি? রোদ টলমল চোখে তাকিয়েছে শুভ্রর দিকে। শুভ্র রোদের দিকে যখনই এগিয়ে আসতে নেয়, রোদ দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। রোদ নিজের রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। রোদ জামা খুলতে ফর্সা পেট লাল হয়ে আছে, হাতে কিছু পড়ছে, সেই সব জায়গায় জ্বালা করছে। সেদিন রাতে বেল্টের আঘাতগুলো এখনও কালটে হয়ে আছে, এক জায়গায় দাগ হয়ে আছে। আমি আপনার করা বাজে ব্যবহার অত্যাচারগুলো ভুলতে চাইলেও আপনার আঘাতগুলো বারবার মনে করিয়ে দেয়। আমায় চাইলেও আমি ভুলতে পারি না। শুভ্র ব্যালকনিতে দাঁড়িয়েছে। হঠাৎ ফোনে কল আসতে রিসিভ করে কানে নেয়। শুভ্র ফোন কেটে তাড়াতাড়ি বেরিয়ে যায় বাড়ি থেকে। 1 ঘন্টা পর শুভ্র গাড়ি থামে। গাড়ি থেকে বেরিয়ে শুভ্র হাসপাতালের ভিতরে যায়। কিছুক্ষণ আগে হাসপাতালে কল আসছিল সেদিন এই মহিলার বিষয়ে। শুভ্র এতদিন ফোন দিয়ে জিজ্ঞাসা খোঁজ খবর করছে। ডাক্তার বলছে মহিলাটি জ্ঞান ফিরলে শুভ্রকে জানাবে। মহিলাটি জ্ঞান ফিরেছে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। শুভ্র হাসপাতালের করিডোরে আসতে ডক্টর আহান কেবিন থেকে বেরিয়ে আসে চিন্তিত স্বরে। শুভ্রের কাছে এসে বলে, এই রোগীর পরিচিত? শুভ্র ভুরু কুচকে তাকায় ডক্টর আহানের দিকে, তারপর বললেন, না ডক্টর। ডক্টর, রোগী শুধু শুভ্র নামে কাউকে ডাকছে, আর রোগীর রূপের দেখে মনে হচ্ছে সে এর আগেও তার মাথায় গভীর আঘাত পেয়েছিল, যার জন্য তার স্মৃতিশক্তি ছিল না, আর সেই আঘাতের জায়গায় এখনও আঘাত পেয়েছে। রোগী বাঁচার চান্স খুব কম। শুভ্র নিজেকে খুব অপরাধী মনে, তার জন্য একজন মানুষ মৃত্যুমুখে। ডাক্তার আহান আবার বলে ওঠে, ডাক্তার, মিস্টার শুভ্র,
আমার কেন জানি মনে হচ্ছে আপনার পরিচিত কেউ হতে পারে। আপনি দয়া করে কথাগুলো বলে ডাক্তার আহান চলে যায়। ডাক্তার চলে যেতে শুভ্র কেবিনের দরজা খুলে ঢুকে পড়ে। সামনে তাকাতে দেখে দুজন নার্স মহিলাটির দুদিকে দুহাত ধরে রেখেছে। মহিলার মুখ দেখে শুভ্র শুভ্র নাম ধরে ডাকছে। শুভ্র ভুরু কুচকে যায়, সামনে আরো দু কদম এগিয়ে যায়। মহিলা সামনে যেতে শুভ্রের চোখ বড় বড় হয়ে যায়। কাঁপা কাঁপটা কণ্ঠে বলে ওঠে শুভ্র, হিমা খালা আপনি এখানে? কারো কণ্ঠস্বর পেতে পেতে সাথে সাথে তাকায় মহিলাটি। শুভ্রকে দেখে চুপ হয়ে যায়, কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দেয় শুভ্রর দিকে। শুভ্র হতবাক হয়ে পায় রহিমাকে এখানে দেখে। রহিমা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, শুভ্র বাবা। শুভ্র মাথা নাড়ে। রহিমা কাঁপা কাঁপা হাতে শুভ্রের হাত চেপে ধরে, মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে আস্তে করে বলে, শুভ্র বাবা, আল্লাহ হয়তো সত্য জানানোর জন্য এখনো আমাকে বাঁচিয়ে রেখেছে। কথাগুলো বলতে বলতে চোখ ভিজে ওঠে। শুভ্র অস্থির হয়ে যায়। খালা আপনি শান্ত হন, আগে সুস্থ হন, তারপর আপনার সব কথা শুনবো। রহিমা, না, আজ না বলতে পারলে আমি আর কখনোই বলতে পারবো না। আমার আর সময় নেই বাবা। সব কিছু তোমাকে বলে যেতে পারলে আল্লাহ আমাকে ওপারে মাফ করবে না। শুভ্রের কপাল কুঁচকেছে। কি এমন সত্য বলতে চায় সে জানে না। রহিমা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তোমার মা কে রোদ খুন করেনি। আর না রোদের কোনো দোষ ছিল। তোমাকে আমি মিথ্যে বলেছিলাম বাবা। শুভ্র বসা থেকে উঠে দেয়, তার হাত পা কাঁপে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, খালা এসব আপনি কি বলছেন? রহিমার চোখে পানি, শ্বাস বেড়ে গেছে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, বাবা সেদিন আমি লোভে পড়ে মিথ্যে বলেছিলাম, যার জন্য শাস্তি আমি পেয়েছি। আর তোমাকে যে ছবিগুলো দেখানো হয়েছিল সব কিছু মিথ্যেই বাবা। আমি আমার পাপের শাস্তি পেয়েছি। তোমরা আমায় মাফ করে দিও। শুভ্র রহিমার কাছে গিয়ে বলল, খালা রোদ যদি কিছু করে না থাকে তাহলে কে করেছে এইসব? বলো খালা, কে আমার মায়ের খুনি? আর কেনই বা রোদের নামে মিথ্যে বলছে? রহিমা চারিদিকে অন্ধকার হয়ে আসে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। রহিমা, তোর সব থেকে আপনজন এইসব করেছে। রোদকে তোর থেকে দূরে করার জন্য এইসব করেছে। ওরা সবাই মিলে তোর মা বাবাকে তোর আর কিছু বলতে পারে না। শুভ্র চোখ লাল হয়েছে, হাত পা থরথর করে কাঁপছে। রহিমা খালাকে চিৎকার করে ডাকে, কিন্তু কোনো সাড়া নেই। এই প্রথমবার শুভ্রের বুকে হাহাকার সৃষ্টি হয়েছে। পুরো শরীর থরথর করে কাঁপছে। তার মনে পড়ে রোদের প্রতি করা প্রতিটা অন্যায়। শুভ্র চিৎকার করে। ডাক্তার এসে রোগী আর বেঁচে নেই। শুভ্র ধপ করে নিচে বসে পড়ে। ডাক্তার নার্স শুভ্রকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। তারা জানে উম, এই শুভ্র চৌধুরী অনেক শক্ত মনের মানুষ, অনেক কঠোর। তাকে এইভাবে ভেঙে পড়তে দেখে কিছু নার্স তুলতে যায়। শুভ্র হাত থামিয়ে দেয়। রাত 12টা। অন্ধকার রুমে বসে আছে শুভ্র। হাত দিয়ে রক্ত পড়ছে, পুরো ফ্লোর বয়ে যাচ্ছে। হাত থেতলে ফেলছে। রুমের দেওয়ালে শক্ত রক্ত লেগেছে। শুভ্র চোখ লাল, শার্ট এলোমেলো, চুলগুলো অগোছালো। এই অবস্থায় শুভ্রকে দেখলে যে কেউ ভয় পাচ্ছে। শুভ্র এত কিছু করে যেন রাগ কমছে না, রাগে দেওয়ালে ঘুষি দিচ্ছে। হাত দিয়ে গল গল করে। শুভ্র চিৎকার করে বলে, এই হাত দিয়ে আমি আমার ছোট্ট ফুলটাকে আঘাত করছি। এই হাত আমি রাখবো না, রাখবো না এই হাত। কি করে পারলাম এত নিষ্ঠুর হতে? শুভ্র ক্লান্ত হয়ে বসে পড়ে। নিজের রাগে নিজের চুল চেপে ধরে বলতে থাকে, শুভ্র কোন সত্যিটা খুঁজলাম না? কেন সত্যিটা খুঁজলাম না? সামান্য কিছু ছবি আর ওদের কথায় বিশ্বাস করলাম। আমি আমার ছোট্ট পাখিটাকে কি করে পারলাম এত কষ্ট দিতে? শুভ্র অতীতে দূরতে অতীত। চৌধুরীর বাড়ির চারপাশে ঘুরঘুর করছে 10 বছরের একটা বাচ্চা মেয়ে। কোমর পর্যন্ত চুলগুলো দৌড়ানোর জন্য দুলছে আর খিলখিল করে হাসছে। পেছন পেছন দৌড়াচ্ছে আরও একটা মেয়ে, গায়ের রং শ্যামবর্ণ, চেহারা জুড়ে যেন মায়ের বসবাস। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। শুভ্রর পরীক্ষা শেষ, যার জন্য বাড়িতে এসেছে ছোট্ট একটা বাচ্চার সাথে ধাক্কা খায়। রাগে চোখে তাকায় রোদ। ব্যথা পেয়ে জোরে জোরে কেঁদে দেয়। রোদকে দেখে শুভ্র মনে মনে বলে, এ তো ফিডার খাওয়ার বাচ্চা, এ তো ফিডার খাওয়া বাচ্চা বউ কপাল তার। 20 বছর বয়সে তার বাবা মা মিলে 10 বছরে এক ফিডার খাওয়া বাচ্চার সাথে বিয়ে দিয়েছে। ইস, কত ইচ্ছে ছিল বউকে নিয়ে ঘুরবে, আদর করবে, সবসময় তার বউকে তার যত্ন নেবে। কিন্তু কপাল, এই মেয়ে বড় হতে হতে আমি বুড়ো হয়ে যাব। দীর্ঘশ্বাস ফেলে শুভ্র রোদের হাত ধরে দাঁড় করে দেয়নি, কিন্তু রোদ দাঁড়াতে পারে না। রোদ ভ্যাবা করে কাঁদছে। শুভ্র কোনো কিছু না ভেবে রোদকে কোলে নিয়ে বাড়ির ভিতরে যায়। রোদের কান্নার শব্দ পেয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে আফরিন বেগম। শুভ্রকে দেখে বলে, আফরিন বেগম তুই রোদের সাথে কি করছিস হ্যাঁ? শুভ্র বিরক্তিতে নাক মুখ কুচকেছে। আফরিন বেগমকে উদ্দেশ্য করে, আম্মু
তোমার ওইটুকু মেয়ের সাথে কি করবে? হ্যাঁ, ধরলেই তো ভ্যাবা করে। তুমি যেমনভাবে বলছো তোমার মেয়েকে আমি খেয়ে ফেলছি। শুভ্র রোদকে সোফায় বসিয়ে দিতে দিতে বলে, শুভ্র, তোমার মেয়ে বাইরে খেলতে গিয়ে পড়ে গেছে। কথাগুলো বলে শুভ্র সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে যায়। আফরিন বেগম ব্যস্ত হয়ে বলে ওঠে, আফরিন বেগম, কতবার বলছি রোদ দৌড়দৌড়ি করবি না, কিন্তু তুই তো আমার কথা শুনিস না। যখন মামুনি থাকবে না তখন বুঝবি। কথাগুলো বলতে বলতে আফরিন বেগমের চোখে পানি চলে আসে। রোদ আফরিন বেগমকে জড়িয়ে ধরে বলতে থাকে, খালামণি, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। আফরিন বেগম রোদকে জড়িয়ে ধরে, আফরিন বেগম, আমি তোদের ছেড়ে কোথাও যাব না। আফরিন বেগমের বড্ড আদরের রোদ নিজের মেয়ের থেকেও এই মেয়েটাকে বড্ড বেশি ভালোবাসে। রোদের বাবা মা মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট, তখন রোদের বয়স 7 বছর। তখন রোদ এই চৌধুরী বাড়িতে আসে। আরাব চৌধুরী, আফরিন বেগম কেউ বাবা মার অভাব বুঝতে দেয়নি রোদকে, তাই তো নিজের প্রাণপ্রিয় ছেলের সাথে একরকম জোর করে বিয়ে দেয় আফরিন বেগম। কারণ সে চায় না রোদকে দূরে রাখতে। এখন হয়তো কিছুটা বোঝে, কিন্তু বড় হলে সব রোদ একদিন বুঝে যাবে। আর সে শুভ্রকে দেখেছে। উপর উপর রাগ থাকলেও আড়াল থেকে রোদের খেয়াল রাখে। প্রথম প্রথম রাগ ছিল এত ছোট মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখন তার মনে হচ্ছে শুভ্র সবটা মেনে নিয়েছে। রাত 9টা। শুভ্র রুমে এসে পাশে উঁকে দিচ্ছে রোদ। রুমে শুভ্রকে দেখতে না পেয়ে চুপি চুপি গুটি গুটি পায়ে রোদ রুমে ঢুকে বিছানার উপর অনেকগুলো চকলেট দেখে চুপি চুপি চকলেটগুলো হাত বাড়ায়। শুভ্র সাথে সাথে রোদের হাত চেপে ধরে। রোদ শুভ্রকে দেখে ভয় পায়, তাই শুভ্র রোদের হাত টেনে ধরে সামনে দাঁড় করে রোদকে বলে, শুভ্র, তুই এখানে কি করছিস আর আমার চকলেটে হাত দিয়েছিস কেন? হ্যাঁ? রোদ ভয়ে তুতলে তুতলে বলে, শুভ্র ভাই, আমি তো দেখছিলাম দুল এগুলো কি? শুভ্র রাগী চোখে তাকিয়ে বলে, তুই কাকে ভাই বলছিস? হ্যাঁ, হুম, তোর ভাই? হুম, রোদ, কেন তুমি ভাই? আমি তোর ভাই না, জামাই। জামাই কি আমাকে কিনে দিবে ভাইয়া? শুভ্র কপালে হাত দিয়ে বলে, হায় রে কপাল, আম্মু আমাকে কোন বলদের সাথে বিয়ে দিল। রোদ কিছু না বুঝে শুভ্রর দিকে তাকিয়ে থাকে। শুভ্র আবার বলে, শুভ্র, এই যে কিছুদিন আগে যে আমাদের বিয়ে হয়েছে, এখন আমি আর তোর ভাই নেই, আমি তোর জামাই, আর তুই আমার বউ, বুঝেছিস? রোদ মাথা তুলে, তার মানে বুঝেছে। শুভ্র রোদকে আবার বলে, চকলেট খাবে? রোদ, হুম, চকলেট দেবো, তবে একটা শর্ত আছে। রোদ কিছু না বুঝে তাকিয়েছে। শুভ্র হঠাৎ বলে, শুভ্র বলে, তুই আমার গলা জড়িয়ে ধর, আমি যতগুলো চুমু খাবি আমি তোকে ততগুলো চকলেট দিব। রোদ খুশিতে গদগদ হয়ে বিছানার উপর উঠে দাঁড়ায়। শুভ্রর গলায় বসা রোদ শুভ্রের গলা জড়িয়ে শুভ্রকে গুনে গুনে শুভ্র শরীর কেঁপে ওঠে অজানা অনুভূতি। রোদ শুভ্রের শুভ্র রোদকে বুকের উপর নিয়ে বিছানার উপর শুয়ে পড়ে। রোদের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে রোদের কপালে কপাল ঠেকে নেশালো কণ্ঠে বলে, শুভ্র বউ? রোদ আস্তে করে বলে ওঠে, হ্যাঁ জামাই। শুভ্র, এই বড় হবি কবে? হুম, আমার যে খুব কষ্ট হয় বউ, খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় না। রোদ শুভ্রের বুকে মাথা উপর বসে বলে, আমি তো বড় হয়েছি, তুমি আমাকে বড় হতে বলছো কেন যাবে? আমি তো অনেক বড়। শুভ্র হাসে, কি বলছে তার ছোট্ট ফুল দেখে। শুভ্র রোদকে বলে ওঠে, তুই বড়? কে বলছে? আর আমাকে তুই জামাই বলছিস? মামুনি বলছে আমি অনেক বড় হয়েছি, আর তুমি তো একটু আগে বললা তুমি জামাই, তাই তোমাকে জামাই ডাকতেছি। শুভ্র, কতখানি বড় হয়ে গেছে আমার রোদ পাখি? রোদ হাত দিয়ে দেখায়, এতখানি। জামাই? শুভ্র আবার বলে, জানিস বড় হলে জামাইয়ের আদর খেতে হয়? রোদ না বুঝে শুভ্রর দিকে তাকিয়ে বলে, আমি তো বড়, আমি খাবো আদর, আমাকে আদর কিনে এনে দাও। রোদ শুভ্র রোদের গালগুলো টেনে দিয়ে বলে, আদর তো কেনা যায় না পাখি, তবে বেশি বেশি খেয়ে বড় হয়ে যায়, তারপর আমি তোকে। শুভ্রের কথা শুনে রোদ খুশি হয়। শুভ্রের রোদকে ডেইলি মিল্ক চকলেটের সাথে কিটক্যাট আরও কিছু চকলেট বের করে রোদকে দেয়। রোদ চকলেটগুলো পেয়ে মহা খুশি, দৌড়ে শুভ্রের রুম থেকে চলে যায়। রোদ যেতে শুভ্র হাসে, এই ছোট্ট ফুলটার প্রতি তার অন্যরকম একটা রকম টান। রোদকে যখন বিয়ে করছিল তখন খুব রেগেছিল তার মায়ের উপর, কিন্তু কেন জানি না এই বাচ্চা মেয়ের মায়ায় পড়ে গেছে। রোদের বাচ্চা মুখগুলো তার খুব পছন্দ। আফরিন বেগম শুভ্রের রুমের সামনে এসে বলে, আসতে পারি বাবা? শুভ্র তার মাকে দেখে মুখে হাসি ফুটে। আফরিন বেগমকে বলে ওঠে, শুভ্র, আম্মু, আমার রুমে আসতে তোমার অনুমতি লাগবে না, তুমি আসো না। আফরিন বেগম হাসেন, শুভ্রের বিছানার উপর বসেন।
শুভ্র বিছানায় গিয়ে মায়ের কোলে শুয়ে পড়ে। আফরিন বেগম শুভ্রের মাথা হাত বুলোতে বুলোতে বলে, আফরিন বেগম, আমায় মাফ করে দিস বাবা, আমি তোমাদের ভালোর জন্য এই করছি, আমার উপর রেগে থাকিস না। শুভ্র মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে কিছু বলে। শুভ্র, আমি তোমার উপর রেগে নেই আম্মু। আফরিন বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলেন। শুভ্রকে উদ্দেশ্য করে বলেন, আফরিন বেগম, আমাকে একটা কথা দিবি বাবা? কি কথা আম্মু? আফরিন বেগম শুভ্রের মাথায় নিজের হাত রেখে তারপর বলে, শুভ্র, তুই আমার রুহি আর রোদকে দেখে রাখবি, ওদের কখনো কষ্ট দিবি না। আমরা যদি নাও থাকি সারা জীবন, রোদ আর রুহির ছায়া হয়ে আগলে রাখবি। শুভ্র, আমি কথা দিচ্ছি আম্মু, আমি রোদ আর রুহিকে সবসময় আগলে রাখবো, কখনো কষ্ট পেতে দিব না। সকাল 8:30, চৌধুরী বাড়ির সবাই সকালের নাস্তা করছে। রোদ রুহি দৌড়ে আসে খাবার টেবিলে। শুভ্র নাস্তা করছিল, রোদকে দেখে মুচকে হাসে, আবার নিজের খাওয়ায় মনোযোগ দেয়। রোদ গিয়ে আবার খাবার টেবিলে বসে পড়ে। আফরিন বেগম রোদকে খাবার দেয় প্লেটে। রোদ প্লেটে খাবারের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে আফরিন বেগমে তাকিয়ে বলে, রোদ মামুনি, আমাকে আরও বেশি বেশি করে খাবার দাও। আফরিন বেগম বলে ওঠে, আফরিন বেগম, রোদ মা এই খাবারটা শেষ করো তারপর দিচ্ছি। না, আমাকে আরও বেশি করে খাবার দাও, আমাকে বেশি বেশি খেতে খেতে হবে। আফরিন বেগম, মা তুমি এর থেকে বেশি খেতে পারবে না। রোদ মুখ ফুলিয়ে বলে, পারবো তো, আমার জামাই বলেছে বেশি বেশি খেতে। রোদের মুখে জামাই ডাক শুনে টেবিলের সবার খাওয়া থেমে যায়। সবাই রোদের দিকে তাকায়। শুভ্র মাথা নিচু করে আছে, না জানে এই পুচকি মেয়ে তার মান সম্মানটাই ফালুদা করে ফেলবে। আফরিন বেগম আবার বলে ওঠেন, আফরিন বেগম, জামাই তোমাকে বেশি বেশি খেতে বলছে? রোদ রোদ বলে ওঠে, আমাকে তাড়াতাড়ি বড় হতে হবে মামনি, জামাই বলছে বেশি বেশি খেয়ে তাড়াতাড়ি বড় হলে তাহলে নাকি আমাকে আদর দিবে। হেনা বেগম রোদের কথা শুনে ঠোঁট টিপে হাসেন। আফরিন বেগম পুনরায় বলে ওঠেন, আফরিন বেগম, রোদ মা, তা তোমার জামাইটাকে শুনি। রোদ এক আঙ্গুলে সামনে তাক করে বলে ওঠে, ওই তো আমার জামাই। আফরিন বেগম বলে, তোমাকে শুভ্রকে জামাই বলে ডাকতে কে বলেছে রোদ? রোদ বলে, জামাই কালকে বলেছে তাকে যেন ভাইয়া না ডেকে জামাই যেন বলি, তাই জামাই বলছি, আর আমি যে তার বউ। রোদের কথা শুনে শুভ্রের বিষম লেগে যায়, জোরে জোরে কাঁচতে থাকে। শুভ্র আর খাবার টেবিলে 1 সেকেন্ড থাকে না, তাড়াতাড়ি উঠে কাউকে কিছু না বলে নিজের রুমে চলে যায়। আর 1 সেকেন্ড এখানে থাকলে এই মেয়ে নিশ্চিত চুমু খাওয়ার কথাটাও বলে দেবে, শেষে মান সম্মানটুকু রাখতে পারবে না। শুভ্র যেতে খাবার টেবিলে সবাই হেসে ওঠে। 2 দিন পর হেনা বেগম, রুহি এরা কেউ বাসায় নেই, গ্রামের বাড়ি চলে গেছে। রোদ যেতে চেয়েছিল কিন্তু আফরিন বেগম যেতে দেয়নি। মামুনি বারণ করেছে বলে রোদ আর জেদ করেনি যাওয়ার জন্য। এই 2 দিন শুভ্র বাড়িতে ছিল। আজকে শুভ্র, রোমান, অয়ন মিলে সাজে ঘুরতে যাবে। শুভ্র জামা কাপড় লাগেজ গুছিয়ে রেডি হচ্ছিল, এমন সময় রোদ দৌড়ে আসে শুভ্রর কাছে। শুভ্র এক নজর রোদের দিকে তাকায়। রোদ বিছানার উপর উঠে দাঁড়ায়, শুভ্রকে ডাক দেয়, এই জামাই শোনো। শুভ্র রোদের দিকে ফিরে তাকায়, এই মেয়ে তাকে এখন সবার সামনে বসে যখন তখন জামাই বলে ডাকে, যার জন্য সবার সামনে একবার লজ্জায় পড়তে হয়। শুভ্র রোদের সামনে দাঁড়ায়। রোদ শুভ্রের গলা জড়িয়ে নেয়, কিন্তু শুভ্র হাইট বড় হতে পারে না। রোদ শুভ্র গলা জড়িয়ে ধরতে ব্যর্থ হয়। শুভ্র রোদের কোমর জড়িয়ে ধরে তুলে নেয়। রোদ সাথে সাথে শুভ্রর গলা জড়িয়ে ধরে বলে, তুমি কোথায় যাচ্ছ জামাই? শুভ্র রোদের নাকে নিজের নাক ঘষে আদর করে বলে, বউ, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। আমিও যাবো তোমার সাথে। শুভ্র, বউ তুমি এখনো ছোট, বড় হও তারপর নিয়ে যাবো। রোদ ঠোঁট ফুলিয়ে বলে, আমি তো বেশি বেশি খাই, এখন তো আমি বড় হয়ে গেছি, আমি আর যাবো। রোদ, এখন না, পরে আমি তোমাকে অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব। শুভ্রের কথা শুনে রোদের চোখের পানি টলমল করছে। অভিমান করে কোল থেকে নামতে যায়, কিন্তু রোদকে আরও শক্ত টেনে আদ্র কণ্ঠে বলে, ইস, আমার বাচ্চা বউ দেখে রাগ করতে পারে। রোদের চোখে মুখে পানি মুছে গালে শব্দ করে একটা চুমু খেয়ে বলে, এইভাবে কাঁদবি না ওকে, এইভাবে কাঁদলে তোকে। রোদ কিছু বুঝে না, শুভ্রের দিকে তাকিয়ে শুভ্র রোদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আদর কণ্ঠে বলে ওঠে, শোনো বউ আমার, এইভাবে কাঁদে না, আমি যাব, আবার উড়ে তোমার কাছে চলে আসবো। শুভ্র কথাগুলো বলে রোদের হাতে অনেকগুলো চকলেট দেয়। রোদ চকলেট দেখে খুশিতে চোখ চকচক করে ওঠে। শুভ্র রোদকে আবার বলে, বউ,
তুমি চকলেটগুলো খেয়ে শেষ করো। আমি তোমার চকলেট শেষ হওয়ার আগে চলে আসবো তোমার জন্য আরও চকলেট গিফট নিয়ে। রোদ খুশিতে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে। শুভ্র রোদকে কোল থেকে নিচে নামায়। রোদ চকলেট পেয়ে খুশিতে দৌড়ে নিজের রুমে চলে যায়। শুভ্র আফরিন বেগম চলে যায়। আফরিন বেগমের মনটা ভালো নেই, কেমন যেন করছে। বাড়িতে শুধু রোদ, আফরিন, হাসি বেগম আর রিয়া আছে, আর কাজের মহিলা খালা। সকাল 10টা। চৌধুরী বাড়ি পিনপতন নীরবতা। বাহিরের মানুষের কান্নার শব্দে রোদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে রেখে আস্তে আস্তে বাড়ির বাইরে যায়। সবাই কাঁদছে। হেনা বেগম, আরব চৌধুরী, নিলয়, রুহি। রোদের চোখে পড়ে আছে সাদা কাপড়ে ঢাকা একটা লাশের দিকে। সামনে এগিয়ে যেতে দেখে তার মামুনি শুয়ে আছে। রোদের হঠাৎ মনে পড়ে যায় তার বাবা মার কথা। তার বাবা মা তো এইরকমভাবে শুয়েছিল। কিছু লোক এসেছিল, তার মা বাবা নাকি মরে গেছে, আর তাই নাকি তার মা বাবা কথা বলবে না আর আসবে না। রোদ দৌড়ে গিয়ে খাটের পাশে দাঁড়ায়। আফরিন বেগমের হাত ধরে টানতে থাকে আর বলতে থাকে, মামুনি তুমি এইভাবে শুয়ে আছো কেন? তুমি মামুনি ওঠো, আমার ভয় লাগছে মামুনি। হেনা বেগম রোদকে, হেনা বেগম, তোর মামুনি আর উঠবে না রোদ। তোর মামুনি তোর বাবা মার কাছে চলে গেছে। রোদ হেনা বেগমের কথা শুনে জোরে কেঁদে ওঠে। আফরিন বেগমের কাছে গিয়ে পুরো মুখে চুমু খেতে খেতে বলে, রোদ মামুনি তুমি আব্বু আম্মুর কাছে যেও না, আমাকে ছেড়ে আমি আর দুষ্টুমি করবো না, সব কথা শুনবো তোমার। মামুনি ওঠো, তুমি দেখছো সবাই কাঁদছে কেমন করে, আমার ভয় লাগছে মামুনি। তুমি বলেছিলে আমাকে ছেড়ে যাবে না। রোদের কান্না শুনে আশেপাশে সবাই কাঁদছে। শুভ্র এই কোন দেওয়াল ঘেঁষে বসে আছে। আফরিন বেগমকে কবর দিয়ে সবাই বাড়ি এসে রোদ কাঁপতে কাঁপতে শরীর খারাপ করে ফেলছে। 7 দিন পর। শুভ্র এই 7 দিনে রোদকে একটা বারের জন্য দেখেনি। বেঁচে আছে কিনা মরে গেছে। বেগম মুখে বিশ্বজয়ের হাসি। সব কিছু প্ল্যান মতো হচ্ছে। শুভ্রকে ভুল বুঝেছে যে রোদ তার মায়ের খুনি। এ আর আসল সত্যি কখনোই জানতে পারবে না। রোদ অনেক দিন ধরে অসুস্থ, বারবার মামুনি মামুনি করছে। শুভ্র আগের মতো আর নেই, গম্ভীর মুখে কোনো হাসি নেই। বাড়ি কারোর সাথে কথা বলে না, চোখ দুটো সবসময় লাল হয়ে থাকে। ড্রয়িং রুম থেকে বেরিয়ে বাইরের দিকে যাচ্ছিল এমন সময় রোদ এসে শুভ্রকে জড়িয়ে ধরে। শুভ্র লম্বা হতে রোদ শুভ্রের কোমর পর্যন্ত ধরতে পারে। রোদ কাঁদতে কাঁদতে বলে, আমি মামুনির কাছে নিয়ে চলো শুভ্র ভাই, আমি মামুনির কাছে যাব। রোদকে দেখে শুভ্রের রাগটা যেন দাউ দাউ করে বেড়ে ওঠে। রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নিজের কাছ থেকে। রোদ টি টেবিলের উপর গিয়ে পড়ে। রোদের কপাল ফেটে রক্ত পড়ছে। রোদ সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। শুভ্র এইসব কিছু যেন দেখছেও না। আরব চৌধুরী সব শুনে শুভ্রের গেলে ঠাস ঠাস দুটো থাপ্পড় মারে। তোমার সাহস কী করে হয় রোদের গায়ে হাত তোলা? শুভ্র রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, বাবা তুমি কিছু জেনে শুনে একটা খুনির সাপোর্ট করছো তুমি, হ্যাঁ? আরব চৌধুরী, রোদ খুনি না, তুমি ভ্রমে আছো শুভ্র। শুভ্র সব কিছু চোখের সামনে দেখে সত্যি কে মিথ্যে বানাচ্ছে? আরব চৌধুরী, শুভ্র, রোদ একটা বাচ্চা মেয়ে, যদি ভুল করে থাকে রোদকে মাফ করে দেওয়া উচিত। শুভ্র, মা আমি রোদকে কখনই করবো না, আর না এই খুনির বাড়িতে থাকবো আমি। আরব চৌধুরী আর কিছু বলে না। বলতে বলতে শুভ্র বেরিয়ে যায়। 1 মাস পর। আজকে শুভ্রের ফ্লাইট। হেনা বেগম কাছে আরব চৌধুরীকে শুভ্র অনেক বুঝিয়েছে রোদকে মাফ করে দিতে, কিন্তু শুভ্র কোনোভাবে এই বাড়িতে থাকতে রাজি না। রোদ এখানে থাকলে সে কোনোভাবে এই বাড়িতে থাকবে না। এই 1 মাসে শুভ্র রোদের সাথে অনেক বাজে ব্যবহার করছে। ছোট্ট রোদের মনে অনেক দাগ কেটেছে। বড্ড অভিমানে হারিয়ে গেছে আগে সেই দুষ্টু রোদ, পুরো বাড়ি যার হাসিতে ঝংকার তুলত। আজ সেই ছোট্ট পরিটা চুপ হয়ে গেছে। বাড়ির সবাই তার সাথে কেমন করে কথা বলছে। কেউ তাকে ভালোবাসছে না। সারাক্ষণ নিজেকে ঘরের বন্দি করে রেখেছে। মামুনির ছবি বুকে জড়িয়ে কাঁদছে। আর শুভ্র ভাই সবার মতো পচা হয়ে গেছে। তাকে এখন খুব মারে, রাগ দেখায়। রুহিকে শুভ্র কোথায় নিয়ে গেছে? রুহিকে নিয়ে যাওয়ার দিন অনেক কেঁদেছিল রোদ, কিন্তু শুভ্র কারো কথা শুনেনি। রুহিকে কোথায় যেন রেখে গেছে। নিজে দেশ ছেড়ে চলে যায় অনেক দূরে। শুভ্র রোদের বাঁধনারা প্রেমে শুরু হওয়ার আগে সব যেন মিথ্যে বেড়াজালে পড়ে শেষ হয়ে যায়। কেটে যায় অনেকটা বছর। সেই ছোট্ট রোদ বড় হয়ে যায়। আর শুভ্র আগের থেকে কঠোর আর নিষ্ঠুর হয়ে যায়। নিজের মনে রোদের প্রতি ভালোবাসার মিথ্যে কাছে চাপা পড়ে যায়। শুভ্র হয়ে যায় রাগী, গম্ভীর, বদমেজাজি। বর্তমান শুভ্র রুমের আশেপাশে তাকায়। রুমের দেওয়ালে রোদের ছোট্টবেলার ছবি।
তার ছোটবেলার বিয়ের ছবিও আছে। শুভ্র আস্তে করে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে আফরিন বেগমের একটা ফটো নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে, মাথা নিচু করে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি আমার ছোট্ট পরিটার খেয়াল রাখতে পারিনি আম্মু। তোমার কথা আমি রাখতে পারিনি আম্মু, তুমি আমায় মাফ করে দাও। তোমার ফুলটাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করবে আমার ছোট্ট পরি। সকাল 7টা। শুভ্রের হাত থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে, পুরো শার্ট শুকিয়ে গেছে, চুলগুলো কেমন অগোছালো, চেহারা ফ্যাকাশে। শুভ্র প্যান্ট পাল্টে পকেট থেকে ফোন বের করে, ফোন হাতে নেয়। অনেকগুলো মিস কল, হেনা বেগম, রোমান, রুহি সব মিলিয়ে 1000-এর উপর মিস কল। শুভ্রের সাথে সাথে রোমানকে কল ব্যাক করে। শুভ্র হ্যালো বলতে রোমান কথা শুনে হাত থেকে ফোন পড়ে যায়। হন্তদন্ত হয়ে হসপিটালে ছুটে আসে শুভ্র। শুভ্রের হাতে পা থরথর করে কাঁপছে। প্রিয় কিছু হারিয়ে ফেলার ভয় যেন চারিদিকে তাকে ঘিরে দিচ্ছে। কিছুক্ষণ আগে রোমানের ফোনে কল দিয়ে কানে ধরতে ভেসে আসে রুহির কান্না মিশ্রিত কণ্ঠে কিছু কথা। ভাইয়া, রোদের অবস্থা খুব খারাপ, রোদ হসপিটালে, ডাক্তার বলছে রোদকে বাঁচাতে পারবো কিনা বলতে পারছে না। ভাইয়া, তুমি সিটি হসপিটালে চলে এসো তাড়াতাড়ি, আমার খুব ভয় করছে। শুভ্র আর কিছু বলতে পারে না, হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। 1 ঘন্টা পথ 15 মিনিটে এসে পড়ে। হাসপাতালে ঢুকে রোদের খোঁজ করে, কেবিনে ছুটে যায়। হেনা বেগমের অবস্থা খুবই খারাপ। রুহি কাঁদছে, নীলা নীলা হেনা বেগমকে ধরে বসে আছে করিডোরে। রুহি শুভ্রকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। শুভ্রের চোখ অসম্ভব লাভ, চেহারা ফ্যাকাশে, সাদা সাদা রক্তগুলো লেগে আছে, চুলগুলো অগোছালো, হাতের রক্ত শুকিয়ে গেছে। রোমান নিলয় শুভ্রকে এই অবস্থা থেকে ভুরু কুঁচকে ফেলে। যে ছেলে সবসময় পরিপাটি চলতে পছন্দ করে, তার এই হাল হলো কী করে? রুহি কাঁদতে কাঁদতে শুভ্রকে উদ্দেশ্য করে, রুহি ভাইয়া, রোদ কথা বলছে না, অনেক রক্ত বের হচ্ছে রোদের। ভাইয়া, তুমি রোদকে ঠিক করে দাও, ডক্টর বেরিয়ে আসে। রোমান হন্তদন্ত হয়ে ছুটে যায় ডক্টরের কাছে। ডক্টর বিচলিত হয়ে জিজ্ঞেস করে, রোমান, ডক্টর রোদের কী অবস্থা? ডক্টরের মুখে চিন্তার ছাপ, কিছুটা হতাশ নিয়ে বলে, মিস্টার রোমান, অপারেশন সাকসেসফুল হয়েছে, তবে যতক্ষণ না জ্ঞান ফিরছে ততক্ষণ কিছু বলতে পারছি না। রোগী নিজের থেকে কোনো রেসপন্স করছে না। আমার যতটুকু সম্ভব রোগীকে নিজের বাঁচার ইচ্ছে ছেড়ে দিয়েছে, যার জন্য কোনো রেসপন্স নেই। 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফেরে তো রোগীকে আর বাঁচানো যাবে না। মাথার আঘাতটা অনেক বেশি, অনেক রক্তক্ষরণ। তাই প্লিজ আপনারা আল্লাহকে ডাকুন। আমাদের হাতটা সম্ভব চেষ্টা করছে, বাকিটা আল্লাহর হাতে। কথাগুলো বলে ডাক্তার চলে যায়। শুভ্র ধপ করে ফুলের বসে পড়ে। শুভ্রর মনে পড়ে যায় রোদের প্রতি করা নিজের বাজে ব্যাপার ও অত্যাচারের কথা। বুকের বাম পা চিনচিন ব্যথা শুরু যায়। কিছু একটা হারানোর ভয়ে শুভ্র হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে যায়। শুভ্র দৌড়ে কেবিনে ঢুকতে যায়, তখনই ডাক্তার এসে শুভ্রের সামনে দাঁড়ায়। ডাক্তার শুভ্রকে উদ্দেশ্য করলে, মিস্টার শুভ, এখন আইসিইউর ভিতরে যাওয়ার কারো অনুমতি নেই, প্লিজ আপনি এখান থেকে সরে যান। রোগীর সমস্যা হলে তাকে আর বাঁচানো যাবে না। শুভ্র রাগে ডাক্তারের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে কটমট করে বলল, কখন থেকে বলে যাচ্ছিস বাঁচবে না, বাঁচানো যাবে না? এই, তোদের কি রাখছি, হ্যাঁ? এখনো আমার বউ জ্ঞান ফিরল না? ডাক্তার না করে বসে বসে মুড়ি খা, আমাকে আমার বউয়ের কাছে যেতে দে। হেনা বেগম এতক্ষণ শুভ্রকে খেয়াল করেনি, সবাই যেন অবাক হয়ে তাকিয়েছে। রোমান তাড়াতাড়ি এসে শুভ্রের কাছ থেকে ডাক্তারকে ছাড়াতে নেয়, কিন্তু কোনোভাবে শুভ্রের সাথে পেরে ওঠে না। ডক্টর তো ভয় শেষ, কারণ সে ভালো করে চেনে এই শুভ্র চৌধুরী বাংলাদেশের টপ বিজনেসম্যান এবং অনেক ক্ষমতাবান লোক, অনেক বদমেজাজি। আশেপাশের লোকেরা তাকিয়েছে, কেউ ভিডিও করছে। নিলয় গিয়ে সবাইকে ধমক দিয়ে মানুষের ভিড় থেকে সরিয়ে নেয়। হেনা বেগম আর সহ্য করতে পারে না, শুভ্র পুরো হসপিটাল ভাঙচুর শুরু করে দিয়েছে। শুভ্র ডক্টরকে মেরে বেহাল করে দিয়ে ফেলেছে। হেনা বেগম শুভ্রের কাছে গিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসে দেয়। শুভ্র ধপ করে ফ্লোরে বসে পড়ে। পাশে ডাক্তার ভয়ে কাঁপছে। ডাক্তার সবাইকে নিয়ে যায়। শুভ্র হেনা বেগমকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। শুভ্রের এমন কথায় কান্নায় সবাই হতভম্ব হয়ে যায়। হেনা বেগম আর কিছুটা অবাক হন, কেউ এই শুভ্রকে চিনতে পারছে না। সবাই অবাক হয়ে তাকিয়েছেন। শুভ্র কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন, দাদি, ওদের সবাইকে বলো না রোদের কাছে আমায় যেতে দে দাদি, প্লিজ। আমার পাখিটারে কিছু হলে আমি মরে যাব, একবারে মরে যাব। আমার রোদকে চাই দাদি, রোদকে আমাকে চাই।
সবাই অবাক শুভ্রের এমন পাগলামির দিকে। হেনা বেগম শুভ্রকে কি বলে সান্ত্বনা দেবে, সে নিজেই ভয়ে আছে। শুভ্রকে সামলানো অনেকটা বিপজ্জনক হয়ে গেছে। রোমান শুভ্রের পিছন থেকে এসে ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে দেয়। কয়েক মিনিটে হয়তো শুভ্র শান্ত হয়ে যায়। শুভ্রকে নিয়ে কেবিনে শুয়ে দেয়। অয়ন দূর থেকে সবকিছু দেখছিল। রোদের জন্য অয়নের কষ্ট হচ্ছে, শুভ্রের এমন পাগলামি করায় হঠাৎ কেউ বুঝতে পারছে না। হেনা বেগম মনে মনে শুভ্রের বদলে যাওয়াতে খুশি হলো। রোদের এই অবস্থার জন্য ভীষণ ভয় হচ্ছে। যদি রোদের কিছু একটা হয়ে যায়, শুভ্র কি করবে? রোদের কথা মাথায় আসতে হেনা বেগম ডুকরে কেঁদে ওঠে। আল্লাহ যেন তার রোদকে তাদের কাছে ফিরিয়ে দেয়। হেনা বেগম মনে পড়ে যায় রোদের সেই রক্তমাখা মুখ। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। রোদের বিছানার দিকে তাকিয়ে দাঁড়ায়, ঘড়ির দিকে তাকায়। রাত 2:30। পানি খেতে নেই। পানির বোতল না পেয়ে বিছানা থেকে উঠে যায়। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। রোদ ধীর পায়ে সিঁড়ি হেঁটে যায়। ড্রয়িং রুমের দিকে সিঁড়ি দিয়ে নামতে যাবে, এমন সময় পিছন থেকে কারো জোরে ধাক্কায় নিচে পড়ে যায়। চিৎকার দেওয়ার সময় যেন পায় না। ভোর 4:30। কাজের মেয়ে হঠাৎ চোখে পড়ে রোদ ফ্লোরে পড়ে থাকা নিথর শরীরের দিকে। মাথা ফেটে পুরো ড্রয়িং রুম লাল হয়ে গেছে। জোরে চিৎকার করে হেনা বেগম, রুহি, অয়ন, রোমান সবাই নিচে ছুটে আসে। সবাই রোদকে ধরে হসপিটালে নিয়ে যায়। শুভ্রকে সবাই ফোন দিচ্ছে, কিন্তু কেউ ফোনে পাচ্ছে না। বর্তমান 4 ঘন্টা পর শুভ্র চোখ খুলে তাকায়, পিটপিট করে চোখ খুলে তাকায়। নিজেকে বেডে শুয়ে থাকতে দেখে কপাল কুঁচকে ফেলে। কিছু একটা মনে পড়ে তাড়াতাড়ি উঠে যায়। হাতের ব্যান্ডেজ, হাতের ক্যানেল একটানে ছিঁড়ে ফেলে। নার্স ডাক্তার আটকে চেয়েও পারে না। শুভ্র গিয়ে রোদের কাছে যেতে চায়। রোদকে আইসিইউতে রাখা আছে। ডাক্তার আটকে দেয়। রোমান ডক্টরকে থামিয়ে দিয়ে বলে, রোমান, ডক্টর প্লিজ শুভ্রকে যেতে দিন, তা না হলে এর বিপরীত কিছু ঘটে যাবে। ডক্টরের কিছু বলে না। রোদের কেবিন থেকে নার্সরা বেরিয়ে যায়। শুভ্র কেবিনের দরজা খুলে রোদের দিকে তাকায়। রোদের মাথায় ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক। শুভ্রের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। শুভ্র রোদের পাশে বসে এক ধ্যানে রোদের দিকে তাকিয়েছে। শুভ্র রোদের এক হাত নিজের মুঠে নিয়ে আলতো করে চুমু খায়। শুভ্র চোখের পানি রোদের হাত ভিজে আসে। শুভ্র অসহায় কণ্ঠে বলে, এই রোদ, ওঠ না প্লিজ। আমাকে নিজেকে অসহায় লাগছে। প্লিজ এমন করিস না, আর কষ্ট দেব না, এবার সত্যি বলছি প্লিজ। শুভ্রের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। শুভ্র পুনরায় বলে ওঠে, এই পাখি, ওঠ না প্লিজ, একটু রেসপন্স কর। ভীষণ ভয় লাগছে আমার। আর কখনো তোকে কষ্ট দেবো না, প্লিজ দেখ, আমার সত্যিই কিন্তু কষ্ট হচ্ছে। এই রোদ। রোদের আর কোনো সারা শব্দ নেই। শুভ্রের মনে হচ্ছে তার কলিজাটাকেও ছিঁড়ে নিয়ে যাচ্ছে। নিজেকে এতটা অসহায় কখনো মনে করেনি। কেন তার বউ উঠছে না? শুভ্র, বউ, এই বউ, অনেক অনেক সরি বউ, প্লিজ একটু কথা বল। আমি তোকে কষ্ট দিচ্ছি, তার প্রতিশোধ নিচ্ছিস, এমন করিস না প্লিজ বউ। আমি তো তোকে মেরেছি, তুইও আমাকে মার, একেবারে মেরে ফেল, তারপর একটু কথা বলবো। রোদের কোনো রেসপন্স নেই। রোদকে রেসপন্স করতে না পেরে শুভ্র রাগে জল শক্ত করে পুরো শরীর জ্বলছে। শুভ্র রাগে কটমট করতে করতে বলে, শুভ্র, এইটুকু 400 গ্রামের বাচ্চা আমাকে জ্বালাস না। খুব মরার শখ হয়েছে তো, কতবার সরি বলছি, তাতে হচ্ছে না। ওকে, মরবি না তুই, যা মর। আগে আমি মরবো, তারপর তুই গিয়ে মর, যা। শুভ্র কথা শেষ করে বন্দুক বের করে নিজের মাথায় তাক করে। শুভ্র বন্দুক নিজের মাথায় তাক করে রোদের দিকে তাকিয়ে বলে ওঠে, মরার শখ হয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে, মর তুই, আমি নিজেকেও শেষ করে দিলাম। হেনা বেগম বাইরে দাঁড়িয়ে সব কিছু দেখছে। শুভ্র হাতে বন্দুক দেখে হেনা বেগম, রোমান ডক্টর হন্তদন্ত হয়ে কেবিনের ভিতর ঢুকে পড়ে। রোদ জোরে জোরে শ্বাস নিচ্ছে। রোদকে ডক্টর এইরকম অবস্থা দেখে সবাইকে উদ্দেশ্য করে, রোগী রেসপন্স করছে, আপনারা সবাই কেবিনের বাইরে যান প্লিজ। শুভ্র জোর করে হেনা বেগম, রোমান কেবিনের থেকে বাইরে চলে যায়। শুভ্র হেনা বেগমের কোলে মাথা রেখে শুয়ে আছে। হেনা বেগম শুভ্রকে বলে, আমি আমার ছোট্ট ফুলের খেয়াল রাখতে পারিনি দাদি, খুব কষ্ট দিয়েছি আমি আমার ছোট্ট বউটাকে। দাদি, আমার বুকটা খালি খালি লাগছে, আমার পরিটার কিছু হয়ে গেলে আমি মরে যাব দাদি। হেনা বেগম শুভ্রের মাথায় হাত বুলিয়ে নীরবে চোখের পানি ফেলে। 1 মাস পর রোদকে বাসায় নিয়ে আসে। আরাফ চৌধুরী এসেছেন। রোদের পুরোপুরি সুস্থ হতে 1 মাস লেগেছে। সেদিন রাতে রোদের জ্ঞান ফিরে। রোদের জ্ঞান ফেরার পর শুভ্রকে দেখেনি রোদ। শুভ্র এই 1 মাস আড়াল থেকে রোদের খেয়াল করছে। রোদ রাতে ঘুমালে সারা রাত রোদের পাশে বসে থাকছে শুভ্র। এই 1 মাসে শুভ্র রাতে একদিনের জন্য ঘুমায়নি। সারা রাত রোদের পাশে ছিল। আবার সকাল হওয়ার আগে রোদের কাছ থেকে বেরিয়ে গেছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে শুভ্র। তার পরিটা তাকে মাপ করে নিজের কাছে টানবে নাকি দূরে সরে দিবে। সকাল 10টা। হসপিটাল থেকে রোদ
রোদকে চৌধুরী বাড়িতে নিয়ে আসে সবাই। রোদের অসুস্থ হওয়ার খবর শুনে আরব চৌধুরী দেশে চলে আসেন। হাসি বেগম 15 দিন পর আসেন। এসে শুনে রোদের এই অবস্থা মনে মনে অনেকটা খুশি হন। নীলা রুহি মিলে রোদকে নিজের রুমে নিয়ে আসেন, ঠিকমতো শুয়ে দিয়ে রোদের জন্য খাবার আনতে রোদের রুম থেকে বেরিয়ে নিচে আসে। এমন সময় রোমান এসে সামনে দাঁড়ায়। রুহি ভুরু কুচকে রোমানের দিকে তাকায়। রোমান মুচকিসকে রুহিকে বলে, কোথায় যাচ্ছ রুহি? জাহান নামে যাবি? যাবেন? তোমার সাথে আমি জাহান নামেও যেতে রাজি। রুহি রাগে ফুঁসতে থাকে। রোমান রুহিকে রাগকে দেখে ঠোঁট কামড়ে হাসে। কিছু একটা ভেবে রুহির হাত ধরে টেনে কিছুটা আড়ালে নিয়ে যায়। রুহি রেগে গিয়ে কিছু বলতে থাকে, তখনই রোমান রুহির মুখ চেপে ধরে বলে, আই লাভ ইউ রুহি। রুহি রোমানকে ধাক্কা দিয়ে সরিয়ে রেগে চলে যেতে যেতে বলে, এইসব মজা আমার সাথে করবে না রোমান ভাই, এগুলো আমার একদম পছন্দ না। রোমান বোকা বেনে যায় যে কতটা সিরিয়াস হয়ে এই মেয়েকে প্রপোজ করলে, আর যে মেয়ে কিনা মজা হলো। নিজের কপালে হাত দিয়ে রোমান মনে মনে বলে, জীবনে ওই প্রথম কাউকে প্রপোজ করলি, এত সিরিয়াস হয়ে সেই কিনে মজা মনে করলে, ছ্যা, বালের কপাল। রুহি রোদের জন্য খাবার বানাতে বানাতে মনে মনে বলে, কালো মেয়েদের কখনো সুন্দর পুরুষ ভালোবাসতে পারে না। আর আমার কাছে মনে হয় রোমান ভাই আমার সাথে মজা করছে, ব্যাস, তাছাড়া কিছু নাই। আমার মতো একটা কালো মেয়েকে রোমান ভাইয়ের মতো একজন সুদর্শন পুরুষ কখনোই ভালোবাসতে পারে না। এগুলো নেহাত অন্যায়। আর তার মতো একজন সুন্দর পুরুষের পাশে একজন রমণীকে মানাবে, আমার মতো কালীকে না। বড্ড অভিমান নিয়ে কথাগুলো বলে মনে মনে রুই। রোমান ভাই হচ্ছে আকাশের চাঁদ, আর চাঁদের পাশে আমার মতো কালো পেতনি দাঁড়ালে সেটা চাঁদের অনেক বড় কলঙ্ক হয়ে যাবে। রুহি রোমানের ভাবনা মাথায় রেখে ঝেড়ে ফেলে। রোদের জন্য খাবার নিয়ে উপরে যায়। রুহিকে আসতে দেখে নীলা যায় অন্য রুমে ফ্রেশ হতে। আগের মতো আর নীলয়ের সাথে ঝগড়া হয় না নীলার। আর আগে নিলয় গায়ে এসে ঝামেলা করতো, কিন্তু এখন কেমন জানি নীলাকে দেখে এড়িয়ে চলে। নিলয় এড়িয়ে যাওয়ার কারণ সে নিজেও হলো কেন জানি মানতে পারছে না নিজেই। কারণ নিলয়কে বারণ করছে তার সাথে যেন কথা না বলে, তাহলে সে কখনোই আর তাদের বাড়িতে আসবে না। কিছুদিন আগে নিলয়কে প্রপোজ করে এবং নীলা রেগে যায় এবং নিলয়কে অনেক কথা শুনে। নীলয় এমন ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে। হাসি খুশি একটা ছেলে হঠাৎ করে একেবারে চুপ হয়ে যায়। তা বাড়ির কারো নজরে পড়েনি। রোদের অসুস্থতার জন্য নীলায় এমন পরিবর্তন অন্য কেউ খেয়াল না করলে নীলা ঠিকই খেয়াল করছে। নীলা নীলা এখন সব কিছু এড়িয়ে চলে। নীলা কেমন জানি বুকের ভিতর চিনচিন ব্যথা করছে। নিলয়ের সাথে একদিন ঝগড়া না করলে অশান্তি লাগে। আর নীলা আর কোনো কিছু ভাবতে পারে না। সে এক ভালো কারণ বুঝে গেছে, এই হাদারামকে সে ভালোবেসে ফেলেছে। নিলয়ের রুমে গিয়ে কোনো কিছু না ভেবে ঢুকে পড়ে। নিলয় শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে চুল মুছতে কোমরে দেওয়াল পেছনে। নীলা হুট করে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় প্রথমে অবাক হয়, তবে নীলাকে দেখে খুশিতে গদগদ হয়। নিলয়কে ছাড়তে নিলয় পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছে, হাতে তোয়ালে ধরা। নীলা অবাক হয়ে তাকিয়েছে নিলয়ের দিকে। নিলয় উড়াধুরা নাচতে থাকে, এইদিকে তার তোয়াল ফ্লোরে পড়ে আছে, এদিকে কোনো খেয়াল নেই। নীলা চোখ বড় বড় করে তাকিয়েছে, কিছু একটা ভেবে নিজের চোখে হাত রেখে জোরে চিৎকার দেয়। নীলার চিৎকারে হুঁশ আসে নিলয়। নিজের দিকে দেখে তাড়াতাড়ি তোয়ালি পেঁচিয়ে ওয়াশরুমে দৌড় দেয়। আর নীলা নিজের রুমের বাইরে এসে নীলা আফসোস করবে, হে আল্লাহ, খুশি তো দিলা, কিন্তু মান সম্মানের সহি সালামত রাখতে পারলাম না। এই মেয়ের সামনে আসলে কেন আমার সব খুলে যায়। নীলা ভীষণ লজ্জা লাগছে। আসলে এই নিলয়ের বাচ্চা মানুষ হবে না, গাধা তো গাধাই থেকে যাবে। এদিকে রিয়া গালে ঠাস ঠাস করে থাপ্পড় দেয় হাসি বেগম। রাগে চোখে রিয়ার দিকে তাকিয়ে বলে, হাসি বেগম, তোমার এই বোকামির জন্য আমরা সব হারাতাম। রোদের কিছু হয়ে গেলে এই বিষয় সম্পত্তি সব কিছু অনাথ আশ্রমে চলে যেত। রিয়ার আগে ফুঁসতে ফুঁসতে বলে, রিয়া, রোদকে যতদিন আমি মারতে না পারবো ততদিন আমার শান্তি নেই। হাসি বেগম শান্ত কণ্ঠ বলে, হাসি বেগম মাথা ঠান্ডা করে সব কিছু করতে হয় রিহা। একবার যদি কেউ জানতে পারে তো আমরা সব শেষ। তাই আর কোনো বোকামি না। রোদ আমাদের বড় হাতিয়ার। রোদের কিছু হয়ে গেলে আমরা সব হারাবো। হাসি বেগম কিছুক্ষণ থেকে আবার রিয়াকে বলে ওঠে, হাসি বেগম সবার সামনে নর্মাল থাকবে, কেউ কোনো বুঝতে না পারে। রিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় রোদের। মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকে ভারী কিছু অনুভব করে রোদ বিছানা থেকে উঠতে যায়, কিন্তু কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে। রোদের চোখে এখনো ঘুম ঘুম ভাব, মোচড়ামুচড়ি করতে থাকে। হঠাৎ
কারো জড়ানো কণ্ঠে ভেসে আসে, প্লিজ বউ, ডিস্টার্ব করিস না, বড্ড ক্লান্ত আমি, একটু শান্তিতে ঘুমাতে দে। রোদের পুরো শরীর শিউরে ওঠে, মনে হচ্ছে তাকে সাপ পেঁচিয়ে ধরেছে। রোদের ঘুম উম, থাকায় সেও ধীরে ধীরে ঘুমের রাজ্যে পাড়ি দেয়। সকাল 7টা। ঘুম ঘুম চোখে পাশে হাত রাখতে কেউ হাতের নাগালে না পেয়ে সাথে সাথে চোখ খুলে তাকায় শুভ্র। রোদ নেই। শুভ্র কালকে রাতে রোদকে ঘুমিয়ে থাকা অবস্থায় নিজের রুমে নিয়ে আসে, কিন্তু তার বউকে, তাকে তো দেখতে পাচ্ছে না। রোদ নিজের রুমে এসে নামাজ পড়ে আছে। সে কোনোভাবে বুঝতে পারছে না শুভ্র রুমে কি করে গেল। সকাল সকাল ঘুম ভাঙতে শুভ্র শক্ত হাতের বাঁধনে নিজেকে পায়। প্রথমে ভয় পেল, পরে নিজেকে শান্ত করে আস্তে আস্তে শুভ্র রুম থেকে ওঠার আগে নিজের রুমে চলে আসে। শুভ্রর মেজাজ চরম পর্যায়ে খারাপ। এইটুকু মেয়ে তার অবাধ্য, এই মেয়ে তো শিক্ষা দিতে হবে। সকাল 10টা। শুভ্র অনেক আগে রেডি হয়ে অফিসে চলে গেছে। রোমানের সাথে রোদ নিজের রুমে বসে আছে। রুহি আর নীলা রোদে এর রুমে আসে। রুহি, নীলা রোদকে গিয়ে জড়িয়ে ধরে তিনজনে মিলে অনেকটা সময় গল্প করে কাটায়। দুপুর গড়িয়ে বিকাল। রোমান রুহিকে খুঁজতে থাকে। অফিস থেকে এসে অনেক খোঁজ করছে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। আর এদিকে রুহি নিচ থেকে রোমানের সামনে আসছে না। রোমান ছাদে এসে রুহি ছাদে দাঁড়িয়েছে। রোমান হঠাৎ করে রুহিকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ঢুকায়। রুহি পুরো শরীর শিউরে ওঠে। বুকের ভেতরটা কেমন যেন ঢোল পেটেছে। পিছন থেকে রোমান বলে, হে আমার বোকা নারী, আর কত পাগল বানাবে আমি। রুহি রোমানের কণ্ঠ পেয়ে রোমানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বলে ওঠে, কী সব অসভ্যতামি করছেন আপনি? রোমান মুচকি হেসে তারপর বলে ওঠে, সব কিছু জানো তুমি, তাহলে আবার কেন জিজ্ঞেস করছে? হ্যাঁ, আর বউয়ের সাথে অসভ্যতামি করবো না কার সাথে করবো? রুহি রাগে চোখে তাকিয়েছে রোমানের দিকে। পুনরায় রাগে কটমট করতে করতে বলে, এই কে আপনার বউ? হ্যাঁ, কেন তুমি আমার বউ? রুহি রেগে ছাদ থেকে যেতে নেমে। এমন সময় রোমান রুহির হাত ধরে টেনে ছাদের দেওয়ালের সাথে চেপে ধরে। রুহির চোখের দিকে তাকিয়ে বলে, রোমান, আমার ভালোবাসা কেন তুমি প্রত্যাখ্যান করছো রুহি? আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। রুহি মুখে কিছুটা বিরক্তি নিয়ে বলে, এটাকে ভালোবাসা না, আর আপনি যে ভালোবাসেন বলছেন, এটা আমার কাছে মজা ছাড়া কিছু না। রোমান সিরিয়াস, এত এত মেয়ে থাকতে আমি তোমার পিছনে মজা করার জন্য এইভাবে পড়েছি? তুমি কি কিছুই বোঝো না? ঠিক বলছেন, আপনার মতো একটা কালো মেয়ের পিছনে কেন পড়ে থাকবেন? এত এত সুন্দর মেয়ে থাকবে। রুহি আর কিছু না বলে নিজেই রোমান্সের হাত থেকে সরাতে চায়। রোমান রুহিকে আরো শক্ত করে জোরে চেপে ধরে বলে ওঠে, আমার কথা শেষ হয়নি রুহি, তুমি কোথাও যেতে পারবে না। রুহি, আপনার এই আজাইরে কথা শোনার সময় আমার নেই, প্লিজ ভাইয়া ছাড়ুন। আর যাই হোক, আপনার মতো একজন সুদর্শন পুরুষ কখনোই আমার মতো কালো মেয়েকে ভালোবাসতে পারে না, তাই প্লিজ যেতে দিন। রোমান, সৌন্দর্য কি সব রুহি? রুহি, হ্যাঁ, সৌন্দর্য সব, মানুষ সৌন্দর্যের পূজারী। আর যাই হোক, আপনার মতো একজন সুন্দর সুদর্শনের সামনে আমার মতো শ্যামকন্যা বেমানা। রোমানের হাত আলগা হয়েছে। সেই মেয়েকে কি করে বোঝাবে? রুহি ছাদ থেকে যেতে যেতে বলে ওঠে, রুহি ভাইয়া, আপনি এখন মোহে আছেন। যখন মোহ কেটে যাবে তখন আপনি নিজেই সৌন্দর্য খুঁজবেন, তাই প্লিজ আমার কাছ থেকে দূরে থাকবেন, তাহলে আপনার এই মোহ কেটে যাবে। কথাগুলো বলে রুহি আর দাঁড়ায় না, দ্রুত ছাদ থেকে নিচে চলে যায়। রাত 8টা। সারাদিন রোদ রুমে ছিল, রুম থেকে একটা বারের জন্য বেরোয়নি। শুভ্রর কথায় সে ভেবে পাচ্ছে না শুভ্র রুমে কী করে গেল। আর কাল রাতে তার মনে হয়েছিল কেউ তাকে আষ্টে পিষে জড়িয়েছে। গভীর ঘুমে আচ্ছন্ন, তাই ঠিক আন্দাজ করতে পারেনি। রোদ এখন রুমে বসে থাকতে ভীষণ বিরক্ত লাগছে। সে সকাল থেকে রুমে বন্ধ ছিল, নিজেকে কেমন বন্দি বন্দি মনে হচ্ছে। এই নীলা, রুহির কোনো খোঁজ নেই। সেই গেল, কি জরুরি কাজ আছে, এখনো আসছে না। এদিকে নীলের সাথে ঝগড়া করছে রুহি, কোনোভাবে তাদের দুজনকে থামাতে পারছে না। বাচ্চাদের মতো ঝগড়া করে যাচ্ছে। রোদ বাইরে থেকে বাচ্চাদের মতো দুজন ঝগড়া করছে। রোদ বাইরে থেকে নীলার গলার আওয়াজ পেতে রুম থেকে ধীর পায়ে বেরিয়ে এসে রোদ, নীলা আর নীলয়ের ঝগড়া থামে। এদিকে সূর্য সারাদিন ব্যস্ততা শেষ গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতেছিল। এমন সময় পিছন থেকে শুভ্রকে রিয়া জড়িয়ে ধরে। প্রথমে কিছুটা অবাক হলেও রিয়াকে দেখে মেজাজ খারাপ হয়েছে। ধাক্কা দিয়ে রিয়া সরিয়ে দিয়ে বলে ওঠে,
ছি চাচি, আমি বিবাহিত। আপনার এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করে বইয়ের হক নষ্ট করবেন না। রিয়া শুভ্রের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থেকে জীবনে প্রথম কেউ থেকে এইভাবে চাচি বলল। রিয়া আবার শুভ্রকে জড়িয়ে ধরতে আসতে নেই। শুভ্র দু কদম পিছিয়ে যায়। ব্যাস ব্যাস, ওইখানে থামেন। আর এক পা আমার দিকে এগোলে নিজের পা আর পায়ের জায়গায় থাকবে না, হাতে ধরিয়ে দেব। শান্ত কণ্ঠে হুমকিতে রিয়া ভয় পেয়ে যায়। তারপর নিজেকে শান্ত করে মনে মনে সাহস জোগায়। সে যে করে হোক শুভ্রকে নিজের করতে হবে। রিয়া ন্যাকা ন্যাকা কান্না কান্না ভাব করবে। আমি জানি শুভ্র, তুমি ভালো নেই, আর রোদ তোমাকে কখনোই ভালো রাখতে পারো না। শুভ্র, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে অনেক সুখ দিব। শুভ্র রিয়ার কথা শুনে গুলো বুঝতে বেশি সময় লাগে না। রিয়া আসলে তাকে কি বুঝিয়েছে। রাগে চোখ লাল হয়ে গেছে। রিয়া শুভ্রের কাছে এগিয়ে আসতে নেয়। শুভ্র ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রিয়া ধাক্কা সামলাতে না পেরে নিচে পড়ে যায়। শুভ্র রিয়ার হাত ধরে নিজের পা রেখে জোরে আঘাত করে। রিয়া ব্যথায় জোরে চিৎকার করে ওঠে। শুভ্র রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে রাগে চোখে তাকিয়ে বলে, তোর মতো নোংরামের দিকে এই শুভ্র চৌধুরী ভুল করে তাকাবে না। সস্তা জিনিসের উপর কোনো ইন্টারেস্ট নেই আমার। রিয়া হাত আরও চেপে ধরে বলে ওঠে, শরীর নিয়ে যদি এতই জ্বালা থাকে তাহলে পতিতালয়ে চলে যা, অনেক লোক পাবি। শুভ্র উঠে রুম থেকে বের হতে যেতে যেতে বলে, আজকে জানে মারলাম না, এরপর যদি এমনটা করিস বা আমার কাছে আসার চেষ্টা করিস, জানে মেরে ফেলবো। আমার রুমে এসে যেন তোকে না দেখে। কথাগুলো বলে শুভ্র রুম থেকে বেরিয়ে যায়। রিয়া হাত দিয়ে ব্যথায় কাতরাতে থাকে। মনে হচ্ছে হাতের হাড় ভেঙে গেছে। এই শুভ্র চৌধুরীকে সে যতটা সহজ মনে ছিল, আসলে সে এতটা সহজ নয়। রিয়া ভয়ে শুভ্রের রুম থেকে উঠে তাড়াতাড়ি রেজের রুমে চলে যায়। রোদ রাতের খাবার খেয়ে বিছানার উপর চোখ বন্ধ করে শুয়েছে, ভীষণ মাথা ধরছে। শুভ্র নিজের রুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে যায়। এখন তার মাথা প্রচণ্ড গরম হয়েছে। এই রিয়ার জন্য এই রাগ নিয়ে বউয়ের কাছে যাওয়া যাবে না। আবার রাগের বসে কি না কি করে বসে। রাত 11টা। রোদ অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে আছে, কিন্তু ঘুম আসছে না, তাই চোখ বন্ধ করে শুয়েছে। শুভ্র আস্তে করে রোদের দরজা খুলে রুমে ঢুকে। রোদ মাথার উপর এক হাত দিয়ে চোখ বন্ধ করেছে। শুভ্র ধীর পায়ে এগিয়ে যায় রোদের দিকে। রোদ শুভ্রের উপস্থিতি এখনো টের পায়নি। শুভ্র রোদকে বিছানা থেকে কোলে তুলে নেয়। রোদ সাথে সাথে চোখ খুলে তাকায়। কিছু সময় লাগে কি হচ্ছে বুঝতে। রোদ যখন বুঝতে পারে সে শুভ্রর কোলে, তখনই নামার জন্য নড়াচড়া শুরু করে দেয়। শুভ্র বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলে, স্টপ রোদ, এইভাবে নড়াচড়া করলে একদম নিচে ফেলে দেবো। রোদ ভয়ে থেমে যায়। এই লোকের বিশ্বাস নেই, তাই ফেলে দিতে পারে। শুভ্র রোদকে নিজের রুমে নিয়ে বেডে শুয়ে দেয়। রোদের যেন আর এইসব সহ্য হচ্ছে না। সে আর যাই হোক, এই লোকের সাথে একই রুমে কোনোভাবে থাকবে না। রোদ বিছানা থেকে নেমে যায়। শুভ্র রোদের হাত টেনে ধরে উপর রোদকে কোলে নিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। রোদ ছোটাছুটি করে যাওয়ার জন্য শুভ্র বিরক্তি হয়ে বলে ওঠে, শুভ্র এইভাবে ছোটাছুটি করে কোনো লাভ নেই বউ, আমি তোমায় ছাড়তে আসি না বলে রোদের গায়ে নিজের নাক ঘষতে থাকে। রোদের যেন প্রাণটা বেরিয়ে যায়। শুভ্র এমন করা কোনোভাবে মেনে নিতে পারছে না। শুভ্রকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। দরজার কাছে যেতে দেখে দরজা লক করা। রোদ দরজা ধাক্কাতে থাকে, কিন্তু দরজা খুলতেন না। শুভ্র দুষ্ট আসে। সে ভালো করে জানে তার এই বউকে মানাতে তার অনেক কাঠখড় পোড়াতে হবে। সে রোদকে যেখানে হোক নিজের কাছে রাখতে হবে। আর সবার আগে খুঁজে বের করতে হবে তার মায়ের খুনিকে। সেদিন রাতে আসলে কি ঘটেছিল। রোদের চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। শুভ্র রোদের হাত ধরে হ্যাঁচকা টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। রোদের কোমর অবধি চুলগুলো খুলে গেছে, মুখের খুব কাছে চুল পড়েছে। শুভ্র রোদের চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দেয়। রোদের চোখ দিয়ে পানি পড়ছে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। রোদের ভীষণ ভয় হয় শুভ্রকে দেখে। সে মনে করে শুভ্র হয়তো তাকে মারবে, আবার হয়তো কোনো কিছুর জন্য প্রতিশোধ দেবে। রোদ ভয়ে সিটিয়ে যায়, ছটফটানি বন্ধ হয়ে যায়। শুভ্র এক ধ্যানে তাকিয়েছে রোদের দিকে। কান্না কিছুক্ষণ পর রোদের ঠোঁট কেঁপে উঠছে, চেহারা ফুলে উঠছে, নাকের ডগা রক্তিম। শুভ্রের শিরায় উপসে ঠান্ডা স্রোত বয়ে যায়। শুভ্র আর কিছু ভাবতে পারে না, ঠোঁটে ডুব দেয় রোদের ঠোঁট।
চোখ বড় বড় হয়ে যায়, মনে হচ্ছে চোখ বেরিয়ে আসবে। শুভ্র নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রোদ হাইটে ছোট হতে শুভ্র রোদ নিঃশ্বাস নিতে পারছে না। আর কতক্ষণ এইরকম থাকলে হয়তো প্রাণটাই বেরিয়ে যাবে। শুভ্র ছাড়ার কোনো নাম নেই। মনে হচ্ছে এত বছর ক্ষুধার্ত ছিল আর সে তার খিদে মেটাচ্ছে। রোদের চোখের সামনে অন্ধকার হয়ে এসে হাত পা নেতিয়ে পড়ে, মনে হচ্ছে মরে যাবে। শুভ্র নিজে থেকে দূরে সরবে, সেই শক্তিটুকু যেন শরীরে নেই। রোদ শরীর পুরো ভার শুভ্রের উপর ছেড়ে দেয়। শুভ্রর হুঁশ আসে, রোদকে ছেড়ে দেয়। দিতে দেখে রোদ অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। রোদ শুয়ে দিয়ে রোদের দিকে তাকাতে দেখে ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। মাথা চুলকে শুভ্র রোদের দিকে তাকিয়ে বলে ওঠে, শুভ্র, বালের কপাল, জীবনে প্রথম বউকে কিস করলাম, কিন্তু মন ভরে কিস করতে পারলাম না। তার আগে বউ অজ্ঞান, কিছু সহ্য করতে পারে না, তাহলে এই বউ দিয়ে তার বাসর কিভাবে হবে? বাঁধনহারা প্রেম পর্ব 3, পুরো গল্পটা প্লে লিস্টে।